আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইস্তারফিল সর্দার অভিক। সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের সম্ভাবনার শেষ ক্লাস করতে যাচ্ছি। ক্লাসটা ছোট, এটা একদমই ছোট বলবো সেটা না, তোমাদের পরীক্ষার জন্য যতটুকু ইম্পর্টেন্ট সেই কনসেপ্ট বলতে আমার খুব বেশি সময় লাগবে না, বাট এরপর আমি তোমাদের সাথে একটু অন্য ডিসকাশন করব এই সম্ভাবনা রিলেটেড। তো সবার আগে তোমাদেরকে আমি একটা কোয়েশ্চেন করব, যে ধরো যে বাংলাদেশের কোন একটা ম্যাচ জেতার সম্ভাবনা কত, বললাম যে 10%। কত বললাম? 10%। এটা তো শতকরায় বললাম, বাট সম্ভাবনার হিসাবে আমরা তখন কিভাবে বলি? আমরা তখন এটা তো 100 দিয়ে হিসাব করছি না, 100 দিয়ে ভাগ যায়, অর্থাৎ কত? 0.1। এটা কি বলতো? জেতার সম্ভাবনা, তাই না? বা জিতার সম্ভাবনা। কিসের জিতার সম্ভাবনা? বাংলাদেশের ম্যাচ জিতার সম্ভাবনা 0.1। তাহলে আমি তোমাকে যদি জিজ্ঞেস করি তাহলে হারার সম্ভাবনা কত? কি হারার সম্ভাবনা? বলো। এখন তো একটু বোঝা উচিত, যেহেতু শেষ ক্লাসে আমরা চলে আসছি। জিতার সম্ভাবনা 10% হলে হারের সম্ভাবনা 90%। তাই এখান থেকে আমরা কি করব? এটা হবে আমাদের 0.9। কিভাবে বুঝলাম 0.9? দেখো, তুমি যদি কোনো একটা সম্ভাবনা জানো তার উল্টাটা, ধরো যে আমি ঘর থেকে বের হলাম, এর সম্ভাবনা 0.1, তাহলে আমি ঘর থেকে বের না হলাম, কথাটা বুঝতে পারছো? ধরো হচ্ছে আমি ভাত খেলাম, এর সম্ভাবনা, আমি ভাত না খেলাম, এর সম্ভাবনা। এগুলা কি করবা? উল্টাটা তাহলে কি হয়? দেখো, জিতার সম্ভাবনা 10%, হারের সম্ভাবনা কি হয়? 90%। 90 কিভাবে বের হয়? এই যে 100% থেকে তুমি কি করো বলো তো? 100% থেকে তুমি এই যে জিতার সম্ভাবনাটাকে বিয়োগ করে দাও, তাহলেই তো থাকে কি 90%, তাই না? তো এইটাও কি হবে? তাহলে এটা 100% 100 না, এটা 1 থেকে বিয়োগ হবে। কি থেকে বিয়োগ হবে? 1 থেকে। 0.1, তাহলে হচ্ছে 0.9। ঠিক আছে? তার মানে সবসময় উল্টা সম্ভাবনাতে আমরা কি করি? 1 থেকে বিয়োগ করি। এটা মনে হয় এর আগেও তোমাদেরকে আমি বলেছিলাম। তো এখন এই কথাটা কেন বললাম? যে ধরো তোমাদেরকে আমি একটা ঘটনা বললাম, যে আমি রিক্সা করে তোমাদের এখানে ক্লাস নিতে আসছি। ধরো এটা হচ্ছে আমার বাসা, ঠিক আছে? এই বাসা থেকে আমি তোমাদের এখানে ক্লাস নিতে আসছি রিক্সা করে। এখন আমি তোমাদেরকে বললাম রিক্সা যে আমি আসছি এর সম্ভাবনা হচ্ছে 3/4। রিক্সায় আসছি এর সম্ভাবনা হচ্ছে কত? 3/4। তাহলে তোমরা আমাকে বলো, এই যে এখান থেকে আমি কোথায় আসছি? ক্লাস নিতে, তাই না? রিক্সায় আসছি, 3/4 এর সম্ভাবনা, তাহলে রিক্সায় না আসার সম্ভাবনা কত? তার মানে দেখো, আমার বাসা থেকে আমি রিক্সায়, দেখো রিক্সায় আসলাম, আর আবার হতে পারে রিক্সায় না আসছি। তার মানে আমি যদি এভাবে লিখি, রিক্সা, আচ্ছা আজানের পর লিখতেছি, হ্যাঁ আমি এমনি লিখতে থাকি, আজানের বিরতি। তো দেখো, রিক্সায় আসার সম্ভাবনা যদি 3/4 হয়, তাহলে আমাকে বলো আমার যে আমি রিক্সায় না আসছি বা রিক্সায় না আসার সম্ভাবনা এটা কত? তাহলে এটা হবে কি বলতো? এটা হবে হচ্ছে 1 - 3/4। হিসাব করে যা আসবে লসাগু করো। 4 থেকে 3 গেলে 1 হয় লসাগু, তাহলে এটা হয়ে যাবে 1/4। কথাটা বুঝতে পারছো? তাহলে আমার এটাকে একটু অন্যভাবে লেখে, মানে কয়েকভাবে এগুলা লেখা যায়। কিভাবে? যে ধরো এই যে আমার বাসা, আমি তো হচ্ছে এইখানে ভ্যালুগুলো লিখছিলাম, আর এখানে লিখছিলাম রিক্সা আসা রিক্সা না আসা। এটা এভাবে লেখা যায় যে বাসা থেকে এইটা হচ্ছে 3/4, আর একটা হচ্ছে 1/4। এটা 3/4 কিসের সম্ভাবনা? এই যে রিক্সায় আসা আর এটা কিসের সম্ভাবনা? এটা হবে হচ্ছে রিক্সায় না আসা। ঠিক আছে? কেউ এগুলা মানে দেখো ভ্যালু এখানে লিখে এখানে কথাগুলা লিখতে পারে, অথবা কেউ কথা এখানে লিখে এখানে ভ্যালু লিখতে পারে, এটা কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? আচ্ছা, তো এখন আমরা এই জিনিসটা যদি বুঝে থাকি, এখন আমরা সামনে একটা উদাহরণ করব তোমাদের বইয়ের উদাহরণ নাম্বার 9। এইটা করলেই তোমাদের বইয়ের সব টপিক শেষ। দেখো উদাহরণ 9 কি বলা হয়েছে। উদাহরণ 9 বলা হচ্ছে একজন লোকের ঢাকা হতে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা 2/5। আচ্ছা, সে ঢাকা থেকে খুলনা যাবে, এবং খুলনা থেকে আবার রাজশাহীতে ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/8। ঠিক আছে, এটুকু পর্যন্ত তোমাদের থিওরি দেওয়া। এখান থেকে কোশ্চেন শুরু। লোকটি খুলনায় বাসে এবং রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, তার মানে লোকটার স্টার্টিং পয়েন্ট কিন্তু ঢাকা, তার আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে রাজশাহী। বাট এই যে ঢাকা থেকে রাজশাহী, লোকটা হচ্ছে খুলনায়, আগে মাঝখানে ঢাকা থেকে খুলনায় যাবে হচ্ছে বাসে, এবং
রাজশাহী যাবে যে খুলনা থেকে রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত। এইখানে এই এবংটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের জন্য সহজ, মুখে বললে তো সহজ। ইভেন আমি এখন প্রথমে মুখে বলবো যে এটা করবা এবং থাকলে এই কাজটা করবা, তোমরা এটা মেনেও নিবা আমি জানি, বাট এটাই ভিডিও শেষে আমি তোমাদের সবকিছু কভার করার পরে আলোচনা করবো। এগুলো হচ্ছে বেসিক আলোচনা, ঠিক আছে? আসলে ওই সকল বেসিক আলোচনা তোমাদের ইন্টারমিডিয়েটের জন্য লাগবে, বাট আমাদের এসএসসির জন্য যতটুকু শেখা দরকার আমি আগে তোমাদের ওগুলো শিখাই নেব, ম্যাথ ট্যাথ প্র্যাকটিস করাই নেব, তারপর তোমাদেরকে বলবো যার এখন মোটামুটি মনে হয় যে এখন না জানলেও চলবে সে ক্লাসটা না করলেও চলবে, যাদের আরো জানার ইচ্ছা তারা পরবর্তীতে একটু ওয়েট করে থাকো, ঠিক আছে? আমি আগে সবকিছু শিখাই নিই, আগে পরীক্ষায় প্রিপারেশন নেই পরীক্ষার জন্য। আচ্ছা, তো আমরা স্টার্ট করি অঙ্কটা। তো তোমার যে লোকটা, সেই লোকটা আছে কোথায়? ঢাকাতে। তো এখানে লেখো ঢাকা, ঠিক আছে? এই হচ্ছে ঢাকা। এখন সে ঢাকা থেকে ফার্স্টে যাবে খুলনায়। কোথায় যাবে? খুলনায়। কিসে যাবে বলো তো? বাসে। খুলনায় কি আর কোনো ভাবে যাচ্ছে? বাস ছাড়া আর কোনো যানবাহন লেখছে? খুলনায়, ঢাকা থেকে খুলনায় না, দেখো খুলনা এটা, এবং খুলনা থেকে, তার মানে দেখো ঢাকা থেকে খুলনায় শুধু বাসের কথাটাই বলছে। তার মানে দেখো ঢাকা থেকে সে খুলনায় বাসে যাচ্ছে, সেটা সম্ভাবনা 2/5। তাহলে বাসে না যাওয়ার সম্ভাবনা কত? দেখো তাহলে এখন তুমি এই কাজটা করবা, ঢাকা থেকে দেখো এটা হচ্ছে খুলনা বাসে, ঢাকা হতে খুলনা, এটাও দেখো ঢাকা হতে খুলনা। কথা হচ্ছে আমি ডাইরেক্ট দুইবার লিখলাম কেন? বিষয় হচ্ছে এটা ঢাকা থেকে খুলনা, এটা হচ্ছে ভাই লিখবে হচ্ছে বাসে, আর এটা হচ্ছে কি বাসে না। দেখো ঢাকা থেকে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা এখানে কত লেখা? 2/5। কত লেখা? 2/5। তাহলে এটা হচ্ছে আমাদের 2/5। তাহলে আমাকে বলো এটার সম্ভাবনা কত? এটা ক্যালকুলেটর ডাইরেক্ট করো, কোনো সমস্যা নাই। কি করবা? ক্যালকুলেটরটা ওপেন করবা, এখানে 1 - 2/5 করবা, আর যারা লসাগু পারো তো ভালোভাবে করে ফেলবা। এই যে এটা দেখো 5 থেকে 2 গেলে 3, ঠিক আছে? তাহলে 3/5। কত লিখবা? এটা 3/5। ক্লিয়ার? এরপর দেখো সে খুলনায় গেল। এখন দেখো, এবং খুলনা থেকে সে আবার কিসের? রাজশাহী। খুলনা থেকে রাজশাহী, এখানে দেখো ট্রেনে যাওয়ার সম্ভাবনা দেওয়া। কিসের সম্ভাবনা দেওয়া? ট্রেনে। এখন দেখো যে এটা তো খুলনা, তাই না? এটা হচ্ছে খুলনা। এই খুলনা থেকে সে এখন কোথায় যাবে? রাজশাহী। কোথায় যাবে? রাজশাহী। দেখো রাজশাহী কিসে যাচ্ছে? দেখো তো ট্রেনে। দেখো খুলনা থেকে ট্রেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 5/8। এটা হচ্ছে কি বলতো? রাজশাহী ট্রেনে। আবার দেখো ঠিক একইভাবে রাজশাহী ট্রেনে না, রাজশাহী ট্রেনে নয়, ঠিক আছে? দুইটা করে অপশন হয়, যেটা দেওয়া ওইটা হবে, আর একটা হচ্ছে তার নেগেটিভটা, অর্থাৎ ওইটাতে না। এখন বলো রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা এখানে লেখা কত বলো তো? 5/8। তাহলে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? এই যে 1 - 5/8, তাই না? আমি এখানে মুছে দেবো, এখন দাঁড়াও এটা মুছে দেবো। 1 - 5/8 দেখো কত আসে? 8 দিয়ে লসাগু করো, 8 - 5 মানে 3/8 আসবে। কত আসবে? 3/8। ঠিক আছে? দেখো সে রাজশাহী পৌঁছে গেছে, হয় ট্রেনে গেছে না হয় ট্রেনে না। বাট এখান দিয়েও তো হইতে পারতো, ওই যে তোমরা প্রবাবিলিটি লুডো ছক্কায় খেলছিল না, এখানেও দেখো খুলনায় সে, দেখো সে খুলনায় বাসে না এসেও তো আসতে পারতো, বাসে না এসে খুলনায় আসছে, এখন সে রাজশাহীতে যাচ্ছে। এখান থেকেও তো দেখো কি কি হইতে পারে, দেখো রাজশাহী ট্রেনে, এখানে কি হতে পারে বলতো? রাজশাহী ট্রেনে নয়। তাই না? এরকম দুইটা ঘটনা আমরা খালি এটা জানি, খুলনা থেকে রাজশাহী যাওয়ার, খুলনা থেকে রাজশাহী, খুলনা থেকে রাজশাহী, দেখো খুলনা থেকে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/8। দেখো খুলনা এই রাজশাহী, তাই না? এটা রাজশাহী কি ট্রেনে, ট্রেনে, এই সম্ভাবনাটুকু হচ্ছে 5/8। তাহলে আবার বলো এই যে এটা রাজশাহী ট্রেনে নয়, এটা যাওয়ার সম্ভাবনা কত? 3/8। আপাতত খালি এই বসানোটুকু তোমরা বুঝছো কিনা? আরো করবো সামনে অঙ্ক, আগে এই অঙ্কটা দেখো একটুকু বুঝছো কিনা। কি সে ঢাকা থেকে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা দেওয়া, কত দেওয়া? 2/5। তাহলে ঢাকা থেকে খুলনা বাসে না যাওয়ার সম্ভাবনা হবে কত? এটা। এখন সে খুলনা থেকে আবার যাবে রাজশাহী, একটা অপশন ট্রেনে। তো এই যে এইখান থেকে রাজশাহী ট্রেনে যেতে পারে, রাজশাহী ট্রেনে নয়। আবার এখান থেকেও রাজশাহী ট্রেনে যেতে পারে, এখানেও রাজশাহী ট্রেনে নয়। ঠিক আছে? আর আরেকটা জিনিস একটু বলে রাখি, এই যে এখানকার যে ঘটনাগুলা, দেখো সে রাজশাহী খুলনা থেকে ট্রেনে যাবে,
খুলনা থেকে ট্রেনে যাবে। এমনটা না যে এই ঢাকা থেকে সে খুলনায় কিসে আসছে সেটার উপর নির্ভর করতেছে। মানে সে ঢাকা থেকে খুলনায় বাসে আসছে দেখে যে রাজশাহীতে সে ট্রেনে যাবে এমন কোনো কথা বলছে যে না ওকে এটাতে যাইতেই হবে, ও যদি বাসেই যায় তাহলেই ও ট্রেনে যেতে পারবে, এরকম কোনো শর্ত আরোপ আছে? কোনো শর্ত আরোপ নাই। বিষয়টা হচ্ছে সে ঢাকা থেকে খুলনায় আসো, যেমনে পারো আসো, হেটা পারলে হেটা আসো, দেন খুলনা থেকে তুমি রাজশাহী যাও ট্রেনে, নাও যেতে পারো ট্রেনে। বাট এই যে দেখো, এই যে খুলনা থেকে রাজশাহী এইখানকার যাওয়ার কোনো কিছু কি এটার সাথে নির্ভর করতেছে যে না ও যদি বাসে না আসে তাহলে ট্রেনের টিকিট পাবে না? এমন কিন্তু না। ঠিক আছে, যদি এই টাইপের ঘটনা ঘটে, ঠিক আছে, এই টাইপের ঘটনা মানে একটার উপর আরেকটা যদি নির্ভর না করে, একটু এই জিনিসটা শিখে রাখো। কি শিখে রাখো? আমি তোমাদের এখন একটা প্রবাবিলিটি মানে সম্ভাবনা একটা সূত্র শিখে আসবো। ধরো এই একটা ঘটনা, ধরি এই একটা ঘটনা, এই ঘটনা ঘটার সম্ভাবনা, এই ঘটনা ঘটার সম্ভাবনা, এটাকে আমরা কিভাবে লিখি? প্রবাবিলিটি অফ এ, তাই না? পি অফ এ, প্রবাবিলিটি অফ এ। এখন বি হচ্ছে আরেকটা ঘটনা, বি আরেকটা ঘটনা, এই ঘটনা ঘটার সম্ভাবনা, এই ঘটনা ঘটার সম্ভাবনা, এটা যদি হয় প্রবাবিলিটি অফ বি। আর এরা যদি একটা আরেকটার উপর নির্ভর না করে, মানে এ ঘটনা ঘটলে বি ঘটনা ঘটবে এমন যদি না হয়, ঠিক আছে, মানে নির্ভর করা যাবে না, এই ঘটনাগুলো একটা আরেকটার উপর নির্ভর করা যাবে না, অর্থাৎ অনির্ভরশীল হলে, ঠিক আছে, ঘটনা দুটি অনির্ভরশীল হলে, ঠিক আছে। আমি আবার বলতেছি, এখানে কিন্তু কোথাও তোমরা এরকম শর্ত পাও নাই যে তাকে ঢাকা থেকে খুলনায় বাসে যেতে হবে, এরপর তাকে বাসে আসলেই সে কেবল ট্রেনে যেতে পারবে না। এখানে কিন্তু জাস্ট লিখছে খুলনা হতে রাজশাহী যাবে ট্রেনে। দেখো খুলনা থেকে রাজশাহী ট্রেনে এই হচ্ছে সম্ভাবনা, তাই ট্রেনে না যাওয়ারও একটা সম্ভাবনা আছে। এখানে কিন্তু বলা নাই যে বাসে করে আসলেই রাজশাহী থেকে ট্রেনে যাওয়ার সম্ভাবনা, এই টাইপের কিছু কিন্তু বলা নাই। ঠিক আছে, তো এই টাইপের ঘটনাগুলা এগুলা হচ্ছে অনির্ভরশীল ঘটনা। তো অনির্ভরশীল ঘটনা হলে আমাদের প্রবাবিলিটি একটা ফর্মুলা আছে, কি জানো? যদি তুমি কোথাও দেখো এবং এবং, ঠিক আছে, তার মানে তোমাকে যদি বলা হয় যে এ এবং বি ঘটার সম্ভাবনা, ঘটার সম্ভাবনা, এ এবং বি ঘটার সম্ভাবনা, তখন আমরা কি করব জানো? আমরা তখন এই এ ঘটার সম্ভাবনা ইনটু বি ঘটার সম্ভাবনা গুণ করব। ঠিক আছে, এও ঘটবে বিও ঘটবে, এই সম্ভাবনা হচ্ছে এটা এটা গুণ করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা প্রবাবিলিটির ফর্মুলা। আমি আরো কিছু ফর্মুলা তোমাদেরকে দেখাবো যেগুলো হচ্ছে বেসিকের জন্য পরবর্তীতে। ঠিক আছে, তোমরা খালি জাস্ট মনে রাখো কি দুইটা সংখ্যা ঘটনা ঘটার সম্ভাবনা, দুইটা যদি অনির্ভরশীল হয় এরকম দুইটা ঘটার সম্ভাবনা, মানে এইটা এবং এটা ঘটার সম্ভাবনা হবে কি পার্সোনালি ওই ঘটনার ঘটার সম্ভাবনা, পার্সোনালি এই ঘটনা ঘটার সম্ভাবনা, দুইটার গুণফল। ঠিক আছে, তো চলো এখন আমাদের প্রশ্নে কি বলছে, আমি যদি স্লাইডটাকে একটু এক্সচেঞ্জ করে দিই। তো দেখো আমাদেরকে প্রশ্নে ফাইনালি বের করতে হবে কি, লোকটি খুলনায় বাসে যাবে। খুলনায় কিসে যাবে? খুলনায় যাবে হচ্ছে বাসে। লোকটি খুলনায় যাবে হচ্ছে বাসে। দেখো লোকটি খুলনায় হচ্ছে বাসে গেছে, যেটা নিচেরটা না। এবং রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা, দেখো রাজশাহী ট্রেনে না, দেখো খুলনায় থেকে দেখো এই যে খুলনা, এটা বাসে, খুলনায় বাসে, এখান থেকে দেখো তো রাজশাহী ট্রেনে নয় কোনটা, এটা না, এটা দেখো এইটা একটা ঘটনা, এটা একটা ঘটনা। তাহলে এখন আমরা ফাইনালি কি লিখবো? আমরা ডাইরেক্ট লিখবো প্রবাবিলিটি কি কি, খুলনায় বাসে, খুলনায় বাসে, এটা একটা ঘটনা। এবং আরেকটা কি বলতো, রাজশাহী ট্রেনে না, যে খুলনা দেখো এখানে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা এটা 5/8, ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? 3/8, তাই না? এবং রাজশাহী ট্রেনে না বা ট্রেনে নয়, এটা সম্ভাবনা কি হবে? এই যে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনাটা কত? শুধুমাত্র খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা, দেখো খুলনায় দেখো বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 2/5, এই যে 2/5 ইনটু রাজশাহী ট্রেনে নয় যাওয়ার সম্ভাবনা কত? 3/8। নিচেও একই জিনিস আসে, বাট আমরা এখান থেকে নিই,
রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত 3/8। ঠিক আছে, এটাই অ্যান্সার। এটা হিসাব করে যা আসে। ঠিক আছে, 2 দিয়ে এখানে কাটলে হয়ে যাবে 4, তাই না? 2 দিয়ে কাটলে এখানে হয়ে যাবে 4, তো 4 × 5 = 20, আর এই হয়ে যাবে কত বলতো 3, 3/20। আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো। এটা এতটুকুই। তোমরা যখন ফার্স্ট বুঝে যাবা, খালি এরকম ঠাস-টুস করে একটা প্রবাবিলিটি ট্রি আঁকবা, এরপর জাস্ট ভ্যালুগুলো নিয়ে গুণ করে দিবা। কথাটা বুঝতে পারছো? তোমাদের জন্য আমি আরেকটু শুদ্ধ করে দিই, যে ফর্মুলাটা লিখছি এটা ইন্টারের সূত্র। আর একটু ভালো করে যদি বলি, যদি এরকম আরো 3-4টা ঘটনা ঘটে, যে সি একটা ঘটনা সেটা সম্ভাবনা প্রবাবিলিটি অফ সি, ডি একটা ঘটনা সেটার সম্ভাবনা প্রবাবিলিটি অফ ডি, তাহলে এই সবগুলোতে আমি যদি বলি এইটা এবং এইটা এবং এইটা ঘটার সম্ভাবনা, তখন সবগুলা গুণ হয়। আর এই যে কথাটা আমি বাংলা লিখছি না, এ এবং বি ঘটার সম্ভাবনা, এটা একটা প্রতীক আছে। প্রতীকটা হচ্ছে এরকম, পি ইন্টারসেকশন অফ বি। ঠিক আছে, এগুলো নিয়ে আমি কি বললাম, সবকিছু অঙ্ক শেষ করে নেই। অঙ্ক শেষ করে আমরা আলোচনা করবো। আগে আমরা অঙ্ক করা শিখি। ঠিক আছে, তোমরা বলতে পারো ভাই আগে তো বোঝা উচিত, তারপর অঙ্কটা করা উচিত। বিষয়টা হচ্ছে ওই বোঝাটা তোমাদের আসলে আরেকটু হাই ক্লাসের। ঠিক আছে, এর জন্য ওইটা পরে, আগে তোমাদের যা যা দরকার সেটা আগে শিখো। ঠিক আছে, আর ভাইয়ের কথা তো বিশ্বাস করবো, আমি বলছি এটা গুণ হয়, মিথ্যা বলতেছি না, সত্যি কথা বলতেছি। হ্যাঁ, ঠিক আছে। তো চলো আমরা হচ্ছে তোমাদের বইয়ের একটা অনুশীলনী আছে 16 নাম্বার, এটা সলভ করি। ঠিক আছে, অনুশীলনী 16 নাম্বারটা সলভ করব। এখানে বলতেছে যে একজন লোকের ঢাকা হতে চট্টগ্রাম যাওয়ার সম্ভাবনা। দেখো সে কোথায় বসে আছে, ঢাকা, এটা লক করবা, লক করে দিলা। ঠিক আছে, আমি এখানে একটা রাফ চিত্র আঁকবো, পরে আবার চিত্র আঁকবো। সে কোথায় আছে, ঢাকায়। ঢাকা হতে চট্টগ্রাম যাবে, ট্রেনে যাওয়ার সম্ভাবনা দেওয়া। দেখো ঢাকা থেকে সে তাহলে কোথায় যাবে, চট্টগ্রাম, ট্রেনে। আবার দেখো এটা কি, ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত, 2/9। আমি লিখি নাই যে ট্রেনে, সংক্ষেপে লিখতেছি। আবার এমন হতে পারে যে চট্টগ্রাম ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত হবে, এটাও বের করে ফেলতে পারবো, 1 - 2/9। তাই না, রাফ করবা, 1 - 2/9 কত আসে, 9, 9 থেকে 2 গেলে 7, 7/9 শেষ। ওকে, এরপর দেখো সে চট্টগ্রামে যাওয়া গেল এবং বাসে যাওয়ার সম্ভাবনা, ও এখনো শেষ হয় নাই। সে দেখো ঢাকা থেকে চট্টগ্রামে যাবে, এরপর ট্রেনে যাওয়ার সম্ভাবনা দেওয়া, ট্রেনে নয়। এরপর আরো আছে, সে বাসেও যেতে পারে। দেখো কোথায় যেতে পারে, বাসেও যেতে পারে। বাসে যাওয়ার সম্ভাবনা 3/7। তার মানে ঢাকা থেকে, আবার দেখো এটা তো চট্টগ্রাম গেছে, তাই না? তাহলে এখানে আবার চিত্র রাখতে হবে, তাহলে ভালো করে রাখতে হবে। তা দেখো ঢাকা থেকে সে চট্টগ্রাম যাবে, ঢাকা থেকে চট্টগ্রাম কিসে, ট্রেনে। তাহলে এটা চট্টগ্রাম বাদ দিই, ট্রেন লিখি। ঠিক আছে, আর এটা হচ্ছে ট্রেন নট, মানে ট্রেনে নয়। সংক্ষেপে আমি ভালো করে রাখবো, তোমাদের বোঝার সুবিধার্থে এভাবে করতেছি প্রথমে। এরপর দেখো বাসেও যেতে পারে সে। দেখো ঢাকা থেকে কোথায় যেতে পারে, সে বাসে, তাহলে কি বাস নট, এটা হইতে পারে। এরপর দেখো প্লেনেও যেতে পারে। কোথায় যেতে পারে, প্লেনে। এই হচ্ছে প্লেন, এই হচ্ছে প্লেন নট। এই হচ্ছে মাত্র সে চট্টগ্রামে গেছে, হচ্ছে চট্টগ্রাম ট্রেনে, চট্টগ্রামে ট্রেনে নয়। চট্টগ্রাম বাসে, চট্টগ্রামে বাসে নয়। চট্টগ্রামে প্লেনে, চট্টগ্রামে প্লেনে নয়। কথাটা বুঝতে পারছো? এরপর দেখো লোকটি, এই পর্যন্ত আমরা করলাম। লোকটি চট্টগ্রাম হতে আবার কক্সবাজারে যাওয়া লাগবে, তো এইখানে পড়ে থাক না। আচ্ছা ঠিক আছে, চট্টগ্রাম থেকে কক্সবাজারে বাসে যাওয়ার সম্ভাবনা। এই দেখো সে কিন্তু এগুলো সব চট্টগ্রামে পৌঁছাইছে, হয় ট্রেনে নয় ট্রেনে নয়, হয় বাসে নয় বাসে নয়, হয় প্লেনে নয় প্লেনে নয়। এখন দেখো সে চট্টগ্রাম থেকে আবার কিসে যাবে, কক্সবাজারে। মানুষের এত ঘুরতে মন চায় না? আচ্ছা কক্সবাজারে হচ্ছে বাসে যেতে পারে এবং গাড়িতে যেতে পারে। তো এই বাস আবার গাড়ি দুটো একই মনে করতে পারো, এটা বাস আর গাড়িকে কার মনে করো। ঠিক আছে, প্রাইভেট কার। তার মানে এখন দেখো তার কাছে দুইটা করে অপশন। তাই দেখো সে চট্টগ্রামে পৌঁছালো ট্রেনে, ট্রেন থেকে সে আবার কিসে যেতে পারে, দেখো তো কক্সবাজারে বাসে, বাসে নয়। দেন আবার কি বলতো, এখান থেকে আবার আরো কি আছে দেখো তো, কারে, কারে নয়। এই যে এখান থেকে আবার দেখো বাসে, বাসে নয়, এখান থেকে কারে, কারে নয়, বাসে, বাসে নয়, কারে, কারে নয়। এটা 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 এটা, এই হচ্ছে এতগুলা প্রবাবিলিটি হইতে পারে। দেখতে একটু বিদঘুটে লাগতে পারে। এটা কি, সে হচ্ছে কক্সবাজার কিসে, এটা হচ্ছে বাস, এটা হচ্ছে বাসে নয়। আবার এটা হচ্ছে কি কার, আর এটা হচ্ছে কার নট, কারে নয়। এটা হচ্ছে কি আবার দেখো বাস, এটা হচ্ছে বাস নট, এটা হচ্ছে কার, এটা হচ্ছে কারে নয়।
সেম এই হচ্ছে এই পুরোগুলা এবার ফিল আপ করতে হবে। এই হচ্ছে দেখতে হবে হচ্ছে আমাদের প্রবাবিলিটি ট্রি। আমি একটু সুন্দর করে লিখে দিচ্ছি, ঠিক আছে? তো এখানে তুমি দেখতে পারো, তুমি আগে ফার্স্টে ঢাকা থেকে কিসে যাচ্ছে বলো তো? চট্টগ্রাম। তো আমরা এখানে লিখলাম ট্রেন, ট্রেনে না, বাসে, বাসে না, প্লেন, প্লেনে না। তিনটা অপশনে যাচ্ছে। কয়টা অপশনে যাচ্ছে? তিনটা অপশনে। তো একটু বড় করে আঁকতে হবে, নাহলে অনেক হিজিবিজি হবে এই চিত্রটা, বুঝছো? কারণ তুমি দেখো এখানে রাফ করতে গিয়ে দেখতে পাচ্ছ যে কি কি, এখানে তো দুইটা করে গেছে, এইখানে প্রত্যেকটা থেকে আবার এই দেখো 1 2 3 4 চারটা করে বের হবে, কারণ সেই লোক আবার চট্টগ্রাম থেকে কক্সবাজারে দুইটা যানবাহনে যাচ্ছে, হয় গাড়িতে, গাড়িতে না, নয় বাসে, বাসে না। তার মানে একটা করে চারটা করে মাথা বের হবে আবার। তো একটু ফাঁকা ফাঁকা করে লিখতে হবে। তো ঢাকা থেকে আমরা তাহলে দেখো সে ফার্স্টে যে এইটা কোথায় গেছে, সে চট্টগ্রাম, তাহলে আমরা ডেস্টিনেশন লিখে দিই ঢাকা। এই ঢাকা থেকে সে কোথায় গেছে? চট্টগ্রামে, ঠিক আছে? না, এটা একটু মুছে লিখতে হবে। দেখো ঢাকা থেকে সে গেল কোথায় বলতো? চট্টগ্রাম। এটা কি? ট্রেনে, তাই না? এরপর আরো কি হইতে পারে বলতো? ট্রেনে না, ট্রেনে না। কোথায় গেল? যে চট্টগ্রাম, তাই না? এই যে ফার্স্টে দেখো ঢাকা হতে চট্টগ্রাম গেছে ট্রেনে, ট্রেনে নাও যেতে পারে। আবার একই সাথে কি বাসে যেতে পারে, সম্ভাবনা, সেই সম্ভাবনা দেওয়া। কোথায়? ঢাকা থেকে, তাই না? ঢাকা থেকে কোথায় যেতে পারে দেখো তো? বাসে, সরি, চট্টগ্রাম। এটা কিসে গেল? বাসে। আবার চট্টগ্রামই, বাসে না। এরপরে হচ্ছে কি? প্লেন। কোথায় গেছে? চট্টগ্রাম। কোথায় গেছে? এটা প্লেনে। একই সাথে এটা কি হইতে পারে? প্লেনে না, তাই না? এরপর ওই লোকের আবার কাহিনী কি হইলো? সে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবে, দুইটা ভেহিকল চুজ করছে। একটা হচ্ছে বাসেও যেতে পারে, গাড়িতেও যেতে পারে। এখন দেখো সেই যে চট্টগ্রামে আছে, এখন সে যাবে কোথায়? কক্সবাজারে। বাট গাড়িতেও যেতে পারে, বাসেও যেতে পারে। তো এখানে দেখো এ হচ্ছে কক্সবাজার, সি দিয়ে লিখলাম, ঠিক আছে? এটা হচ্ছে কি? বাসে। আবার এমনও হইতে পারে বাসে না। আবার কি হইতে পারে বলতো? চট্টগ্রাম থেকে কক্সবাজার গেছে, সেটা হইতে পারে কারে বা গাড়িতে। আবার কি হইতে পারে বলতো? ঢাকা থেকে কক্সবাজার গেছে, বাট এটা গাড়ি না। সেম ঘটনা এখন প্রত্যেকের সাথে হবে, তাই না? একটু যদি বড় করে লিখি, এই হচ্ছে চট্টগ্রাম থেকে কক্সবাজার বাসে, তাই না? এটা হচ্ছে বাসে লিখছি। এই হচ্ছে কক্সবাজার, বাসে না। তারপর কক্সবাজার, এটা কি? গাড়ি। এরপর হচ্ছে এটা হচ্ছে গাড়ি না। দেন সেম জিনিসটা এখন কি হবে বলতো? সবার মধ্যে আসতে থাকবে, ঠিক আছে? তো এইগুলো একটু কষ্ট করে লিখতে হবে। চট্টগ্রাম থেকে সে কক্সবাজার গেছে বাসে, কক্সবাজার গেছে বাসে না, এরপর গেছে গাড়িতে, এরপর গেছে গাড়িতে না, ঠিক আছে? আমি ফাঁকি মারলাম, লিখলাম না। চট্টগ্রাম থেকে কক্সবাজার বাসে, বাসে না, গাড়িতে, গাড়িতে না। চট্টগ্রাম থেকে কক্সবাজার বাসে, বাসে না, গাড়িতে, গাড়িতে না। চট্টগ্রাম থেকে কক্সবাজার বাসে, বাসে না, ধরে নাও লিখছি। তো এইটা হচ্ছে আমি খালি সংক্ষেপে লিখছিলাম, মানে খালি প্রতীক দিয়ে লিখলাম। বলতে পারো ভাই এটাই তো প্রতীক ছিল, ওইটাতে আমি থিঙ্কিং করতে আমার কতটুকু জায়গা লাগবে। তোমরা খাতা যখন পাবা মাঝখান থেকে শুরু করবা লেখা, ঠিক আছে? এখন হচ্ছে আমরা ডাটা দিয়ে রিপ্লেস করব। কি দিয়ে রিপ্লেস করব? ডাটা দিয়ে। আমরা হচ্ছে তোমরা খাতায় আরেক পেজে করতে পারো, বা আমি ধরো এই পাশেই করে দিই, যদি হয় আর কি জায়গা। আই হোপ সো হবে। সে ছিল ঢাকায়, ঢাকা থেকে সে কোথায় গেছে? চিটাগং, সিটিজি। এই গেছে কত? ট্রেনে। দেখো ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভাবনা 2/9। এইখানে যে ট্রেনে না, এই জায়গাটা লিখবো 2/9। আবার এখন আবার দেখো সে চিটাগাঙে গেছিল, বাট ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? দেখো এটা যদি 2/9 হয় ট্রেনে, ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত আসবে বলতো? 1 - 2/9। 9 - 2 মানে 7/9, ঠিক আছে না? 7/9। এইগুলাতে ভুল করা যাবে না, এই ডাটা উঠানোতে এখানে ভুল করা যাবে না, ঠিক আছে? দেন দেখো সে আবার এই যে চট্টগ্রামে গেছে বাসে, বাসে না। কোথায়? সিটিজি। এটা হচ্ছে বাসে। দেখি তো বাসে যাওয়ার সম্ভাবনা 3/7। এটা হচ্ছে 3/7। তাহলে তোমরাই বলো বাসে না যাওয়ার সম্ভাবনা কত? সিটিজি, এটা কি? বাসে না, বাসে না। 3/7, তাহলে 1 থেকে 3/7 বিয়োগ দাও। তাহলে 7 - 3 মানে 4, 4/7।
সে তারপর ঢাকা থেকে চট্টগ্রাম যাবে, ঢাকা থেকে কোথায় যাবে? চট্টগ্রাম। প্লেনে যাওয়ার সম্ভাবনা, 1/9। তাই দেখো ঢাকা থেকেই চট্টগ্রাম, প্লেনে না যাওয়ার সম্ভাবনা কত আসবে? দেখো রাফ করো, 1 - 1/9, তাই না? 9 - 1 মানে 8/9। ঠিক আছে, এই যে এইগুলাকে এই বাংলা কথাগুলো দিয়ে এই যে ভ্যালুগুলা রিপ্লেস হচ্ছে। যে ট্রেনে যাওয়ার সম্ভাবনা 2/9, ট্রেনে না যাওয়ার সম্ভাবনা 7/9। ঠিক আছে, এভাবে। দেন আবার দেখো যে 4টা করে বসবে, বাট একই ডাটা বসবে। কিভাবে? দেখো সে কক্সবাজার থেকে বাসে, দেখো যে বাসে যাওয়ার সম্ভাবনা 2/5, তাই না? এই যে সে চট্টগ্রাম থেকে কোথায় যাবে এখন? কক্সবাজারে। এখান থেকে 4টা করে হবে ভ্যালু, ঠিক আছে না? এখান থেকে 4টা করে হবে। তো এক কাজ করি, এটাকে আরেকটু সুন্দর করে লেখা ট্রাই করি, আরেকটু অ্যাডজাস্ট করি। আচ্ছা এমন, ঠিক আছে, চরম লেভেলের ফাঁকি মারলাম। সে কি কি হইতে পারে দেখো তো, আরেকটু দেখাই, একটু গুছানো ট্রাই করি। দেখো সে চট্টগ্রাম থেকে এখন কক্সবাজার যেতে পারে হচ্ছে বাসে। দেখো চট্টগ্রাম থেকে কক্সবাজার বাসে যেতে পারে 2/5, এটা হচ্ছে 2/5। তাহলে দেখো বাসে না, এই যে এটা হচ্ছে কি, বাসে না যাওয়ার সম্ভাবনা কত বলো তো? 1 - 2/5, 1 - 2/5। তাড়াতাড়ি লসাগু করবা, 5 - 2 মানে 3/5, এটা হচ্ছে 3/5। বুঝতে পারছো? এরপর আরেকটা কি দেওয়া, সে গাড়িতে যেতে পারে কক্সবাজার, চট্টগ্রাম থেকে কক্সবাজার গাড়িতে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 3/7, এটা হচ্ছে 3/7। ঠিক আছে, এটা হচ্ছে 3/7। তাহলে বলো গাড়িতে না যাওয়ার সম্ভাবনা কত আসবে? 1 - 3/7, তাহলে 7 - 3 করলে হয়ে যাবে 4, মানে 4/7। এই যে 2/5, 3/5, 3/7, 4/7, দেখো সবগুলাতে একই না ভ্যালুগুলো বুঝবে না? এই যে বাসে যাওয়ার সম্ভাবনা, বাসে না যাওয়ার সম্ভাবনা, গাড়িতে যাওয়ার সম্ভাবনা, গাড়িতে না যাওয়ার সম্ভাবনা। তোমরা একটু কষ্ট করে সবগুলাতে ভ্যালুগুলো বসাই নিতে হবে বা বসাই নিও। ঠিক আছে, আমি ফাঁকি বললাম। এখন তুমি ফাইনালি বের করতে পারবা। এখন ফার্স্ট এই ট্রি বানানো শেষ, এই যে প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে। এখন দেখো লোকটা চট্টগ্রামে ট্রেনে যাবে, চট্টগ্রামে কিসে যাবে? ট্রেনে। তার মানে দেখো কোনটা পিক করব? ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনে যাবে, এই যে এইটাকে পিক করব। এইটা মানে এই যে এইটা, ঠিক আছে, ঠিক আছে। চট্টগ্রাম ট্রেনে এবং কক্সবাজার বাসে, যে এবং আছে তো গুণ করবা, এবং মানে কি গুণ, কক্সবাজার বাসে, কক্সবাজার বাসে, কক্সবাজার ঢাকা থেকে কক্সবাজার বাসে, চট্টগ্রাম থেকে কক্সবাজার বাসে, এই যে এটা না বাসে, অর্থাৎ এইটা 2/5। ঠিক আছে, ভালো করে প্রশ্ন পড়ো, ভালো করে প্রশ্ন পড়ো যে লোকটি চট্টগ্রাম ট্রেনে এবং কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা। ঠিক আছে, এই প্রশ্ন অনুসারে তাহলে এই দুইটা গুণ হবে। তাহলে অ্যান্সার কি হবে? তুমি একটু কষ্ট করে লিখবা, আমি সংক্ষেপে লিখবো। তুমি লিখবা যে ঢাকা থেকে চট্টগ্রাম বাসে, চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার বাসে, সরি, ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনে এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা কি হবে বলতো? জাস্ট গুণ হবে 2/9 ইন্টু 2/5। তোমরা এখন বলতে পারো ভাইয়া এই ছোট্ট একটা গুণের জন্য এত কষ্ট করলাম। হ্যাঁ, 4 নম্বরের কোশ্চেন আসবে, বুঝছো? 4 নম্বরের কোশ্চেন, এই প্রবাবিলিটিটি একটু কষ্ট করে রাখতেই হবে, একদম সহজ। এটা হবে, এটা হবে না, এটা হবে, হবে না, হবে, হবে না। আরো যদি যানবাহন থাকতো, ধরো সাইকেলে গেছে, এখানে আরো একটা সাইকেল আসতো, হয় সাইকেলে গেছে নয় সাইকেলে যায় নাই, হয় মোটরসাইকেলে গেছে নয় মোটরসাইকেলে যায় নাই, ওইখান থেকে আরো 4-5টা করে বাইর হইতো। ধরো সে কক্সবাজারে গেছে আরো 2টা ভেহিকেল নিয়ে, আরো 2টা, এখন তো অলরেডি 2টা, হয় বাস নয় গাড়ি, আরো 2টা আসলে আরো 2টার জন্য আরো 4টা, তাহলে টোটাল 8টা করে শাখা প্রশাখা বের হইতে থাকতো, বড় হইতো। নরমালি এত বড় হয় না, হয় শুরুতে থাকে 3টা, পরে থাকে 2টা, এরকম ম্যাথই 4 নম্বরের কোশ্চেন জন্য আসে। এটা পুরো পৃষ্ঠা জুড়ে আঁকবা, একটু ধৈর্য নিয়ে পুরো পৃষ্ঠা জুড়ে আঁকবা, দেন ভ্যালু বসে দিবা। তুমি দুইবার চিত্র আঁকতে পারো, একবার হচ্ছে এরকম বাংলা কথা লেখার জন্য একটা চিত্র, দেন লিখবা যে সম্ভাবনার মান বসিয়ে, ঠিক আছে, সম্ভাবনার মান বসিয়ে,
তাহলে তারপর এটা বাকি হচ্ছে এই শুরু থেকে এটা আঁকতে পারো, তাহলে একটু তার হিজিবিজি হয়। তো চেষ্টা করবে এই হিজিবিজিটা অ্যাভয়েড করে অঙ্ক করার। ধরো তোমাকে এই কথাটা বলছিল, অঙ্ক কিন্তু শেষ। ধরো এই কথাটা বলছিল যে চট্টগ্রাম ট্রেনে নয়, কি বললাম, চট্টগ্রাম ট্রেনে নয় এবং কক্সবাজার বাসে নয়। চট্টগ্রাম ট্রেনে নয়, তাহলে দেখো ট্রেনে নয় বললে, চট্টগ্রাম ট্রেনে নয় বললে, ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনে নয় বললে এই যে এইটা, তার মানে 7/9 পিক করতা। এরপর কি বলছিলাম দেখো তো, এরপর কি বলছিলাম, কক্সবাজার বাসে নয়, তাহলে কক্সবাজার বাসে নয়, এই যে বাসে না, বাসে না যাওয়ার সম্ভাবনা হচ্ছে যে 3/5, তাহলে তখন 3/5 গুণ করতে, এটাই आंसर। যদি বলতো যে ঢাকা থেকে চিটাগং গেছো প্লেনে, এরপর তুমি গেছো গাড়িতে না, কি বললাম, একটাতে গেছো প্লেনে এবং গাড়িতে না, তো প্লেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে যে প্লেন তখন বললে তুমি এই যে এটাকে পিক করতা, অর্থাৎ 1/9 আসতো তখন, 1/9। তো প্লেন এবং গাড়িতে না, গাড়িতে না যাওয়ার সম্ভাবনা হচ্ছে যে 4 নম্বরটা, এটা এই যে 4 নম্বর ডিজিট মানে যে 4/7টা ইনটু তখন 4/7 হবে, বুঝছো। গুণ করাটা সহজ, খালি এই প্রবাবিলিটি ট্রিটা একটু ধৈর্য নিয়ে তোমাদেরকে বের করতে হবে। কথাটা বুঝতে পারছো? তোমাদের কিন্তু চ্যাপ্টার শেষ, প্রবাবিলিটি ট্রি রিলেটেড চ্যাপ্টার কিন্তু শেষ। এখন তোমাদের বইয়ের একটা সিকিউ কোশ্চেন আছে লাস্ট, এই সিকিউ কোশ্চেনটা আমরা একটু সলভ করব, ঠিক আছে। এটা প্রবাবিলিটি ট্রি না, পুরা সম্ভাবনা আর তোমরা কি কি পারো সেটার উপর নির্ভর করবে সলভ করাটা, ঠিক আছে। চলো আমরা সলভ করি। বলতেছে একটি ঝুড়িতে 8টা লাল বল, 10টা সাদা বল, 7টা কালো মার্বেল আছে। সরি বল না, 8টা লাল, 10টা সাদা, 7টা কালো মার্বেল আছে, সবই মার্বেল, 3 রকমের, 3 কালারের। দৈবভাবে একটা মার্বেল নেওয়া হলো, এটা ছিল তাহলে উদ্দীপক। শেষ। প্রথম প্রশ্ন, সমগ্র সম্ভাব্য ফলাফল নির্ণয় করো। সমগ্র সম্ভাব্য ফলাফল কত? সমগ্র সম্ভাব্য ফলাফল কি টোটাল মোটটা না? টোটাল মোটটা না, তাহলে এটা এখানেই করে ফেলো। আমার লাল বল আছে হচ্ছে 8টা, সাদা বল আছে হচ্ছে 10টা, কালো বল আছে হচ্ছে 7টা। সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে আমাদের 10 আর 8 যোগ 8 আর 7 15, 15 10 মিলে কত 25। শেষ, এটাই, ঠিক আছে। খ নাম্বার থেকে আমরা শুরু করি। দৈবভাবে আমরা একটা মার্বেল নিচ্ছি, ঠিক আছে। দেখো মার্বেলটি এখানে একটা কোশ্চেন আবার দুইটা কোশ্চেন, খ নম্বরে কয়টা কোশ্চেন? দুইটা কোশ্চেন, তো খ এর এক। মার্বেলটি লাল হওয়ার সম্ভাবনা কত? আমি সংক্ষেপে করলে তোমরা এখন বুঝবে না। ধরো লাল হওয়ার সম্ভাবনা, এটা একটা ঘটনা এ না রেড, লাল তো আর, তাহলে দেখো প্রবাবিলিটি অফ রেড কি হয়, লাল ঘটনার অনুকূল ফলাফল কয়টা? লাল বল আছে কয়টা? 8টা, তাহলে 8 ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল, এটা কয়টা? 25। এটাই শেষ অ্যান্সার। এখন চলো আমরা 2 নাম্বারটা করি। 2 নাম্বার কি, সাদা না হওয়ার সম্ভাবনা কত? 2 ভাবে অঙ্কটা করা যায়। সাদা না হওয়ার অনুকূল ফলাফল কে কে, যে সাদা বাদে বাকি দুটো যোগ কর, 8 আর 7 মিলে কত হয়? 8 আর 7 মিলে হয় 15, 15 ডিভাইডেড বাই 25, এটা একটা অ্যান্সার। আবার কেউ বলতে পারো যে না, আমরা তাহলে এক কাজ করি, প্রবাবিলিটি অফ হোয়াইট বের করি। প্রবাবিলিটি অফ হোয়াইট, সাদা হওয়ার সম্ভাবনা বের করব। সাদা 10, 10/25, বাট আমার তো লাগবে পি অফ, ধরো হোয়াইট না, তোমরা বাংলিশ লিখবে না, তোমরা এখানে লিখবে পি অফ সাদা, এখানে লিখবে পি অফ সাদা না, আমার মতন ডাব্লিউ না লিখবে না, হোয়াইট না, ঠিক আছে। এটা কি হবে 1 - 10/25, তাই না, 1 থেকে বিয়োগ হবে, তাহলে 25 - 10, তাহলে হচ্ছে 15/25। এখন 5 দিয়ে তুমি কাটাকাটি করে দাও, শেষ। কেউ এভাবে চিন্তা করতে পারো, আর কেউ হচ্ছে সাদা না হওয়ার অনুকূল ফলাফল, তার মানে সাদা বাদে বাকি যা আছে সেটাই তো সাদা না হওয়ার অনুকূল ফলাফল। এই 8 7 যোগ করে এই যে 15 পাইতা, 15/25 তা হইতো, ঠিক আছে। তো আমাদের খ নাম্বার শেষ। তো চলো আমরা গ নাম্বার করি নাকি। বলছে যে যদি প্রতিস্থাপন না করে, প্রতিস্থাপন মানে বুঝো, ধরো হচ্ছে আমি একবার নিলাম, এখানে টোটাল বল আছে কয়টা? 25টা। আমি একটা বল নিলাম, শেষ, একটা ঘটনা ঘটে গেল, হইতে পারে লাল, হইতে পারে সাদা, হইতে পারে কালো, এরপর আরেকজনে শুট হবে। এখন আমি কি করলাম, নেওয়া বলটা আবার দিয়ে দিলাম, তাহলে দেখো আমি নেওয়ার পর আমার সমগ্র ফলাফল কিন্তু 25 থেকে কমে গেছে, এখন 24 হয়ে গেছে। ধর আমি বলটা নিয়ে চলে গেলাম, দেন আরেকজন এসে এখন বল উঠাচ্ছে, তাহলে কিন্তু এখন সমগ্র ফলাফল একটা কম হবে, 25 থেকে একটা তো কমে গেছে, আমি তো নিয়ে চলে গেছি, তখন 24, তখন 24-এর মধ্যে ওই রেজাল্ট গুলা বের হবে। ধর আরেকজন এসে নিয়ে চলে গেছে, 2টা বল চলে গেল, এখন আরেকজন আসলো,
সে একটা বল উঠাইলো, ঠিক আছে, এই ঘটনাকে আমরা বলি প্রতিস্থাপন না, মানে আর রিপ্লেস হয় নাই। হ্যাঁ, কি হয় নাই, রিপ্লেস হয় নাই। আর ধরো হচ্ছে আমি বল উঠাইলাম, চোখ বন্ধ করে, ও মা কালো, ওয়াও সেই, আমার রেজাল্ট শেষ, আমি আবার কি করলাম, বক্সের মধ্যে কালো বলটা দিয়ে দিলাম, দিয়ে চলে গেলাম। আবার কেউ বক্সটা ঝাঁকাইলো, 25টা বল তো 25টাই আছে, আবার কেউ চোখ বন্ধ করে উঠাইলো। এই যে দেখছো, মানে বলটা আবার রিপ্লেস হচ্ছে, ঠিক আছে, বলটা আবার কি হচ্ছে, রিপ্লেস হচ্ছে, এটা হচ্ছে প্রতিস্থাপন। আর এখানে কি বলতেছে, যদি প্রতিস্থাপন না করে একটি করে পরপর 4টি মার্বেল তোলা হয়, তবে সবগুলো মার্বেল সাদা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। প্রতিস্থাপন না করে, ঠিক আছে, তার মানে একটা করে মার্বেল নিয়ে একজন করে চলে যাবে, ও আর বসাবে না। প্রতিস্থাপন না করে পরপর 4টি মার্বেল তুলে নেওয়া হয়, মানে এই একটা উঠাইলাম পকেটে, 2টা উঠালাম পকেটে, 3টা উঠালাম পকেটে, 4টা উঠাইলাম পকেটে। এখন প্রশ্ন হচ্ছে কি, সবগুলা মার্বেলই কি হইতে হবে, সাদা হইতে হবে, এই সম্ভাবনাটা নির্ণয় করতে হবে। কথাটা বুঝতে পারছো? তো চলো আমরা বের করি, কিভাবে আমরা বের করতে পারি। আমরা তাহলে একটু ইমাজিন করি, এই হচ্ছে আমাদের একটা বক্স, এই বক্সের মধ্যে হচ্ছে আমাদের 3 ক্যাটাগরির বল আছে, সাদা, লাল, কালো, তাই না, সাদা, কালো, লাল, ঠিক আছে। লাল বল আছে, সাদা বল আছে, কালো দিয়ে লিখলে তোমরা কি দেখতে পারবা, দেখো তো আমি এখানে কালো লিখছি, দেখা যায়? আচ্ছা, কালোকে আমি তাহলে কি দিয়ে লিখি, সবুজ দিয়ে লিখি, ঠিক আছে। এখন দেখো লাল বল আছে কয়টা, 8টা, সাদা 10টা, ওইটা 7টা, সাদা আছে 10টা, আর এটা আছে কয়টা বলো তো, 7টা, ঠিক আছে। তো এই বলগুলা থেকে চোখ বন্ধ করে আমি একটা বল উঠাইলাম, বাট আমাদের মেন শর্ত হচ্ছে কি, 4টা বলই সাদা আসতে হবে। তো আমরা আগে প্রথম বলটা নিয়ে একটু ডিসকাস করি। প্রথম বল, সাদা আসার সম্ভাবনা, প্রথম বল সাদা আসার সম্ভাবনা এইটা কত, এটা আমরা বের করি। চলো, প্রথম বল সাদা আসতে পারে, এই সম্ভাবনা কত, আমার সাদার অনুকূলে ফলাফল হচ্ছে 10, আর টোটাল ফলাফল হচ্ছিল 25, তাহলে 5 দিয়ে কাটলে 2/5, 2/5, ঠিক আছে। এখন কথা হচ্ছে দ্বিতীয় বল সাদা হওয়ার সম্ভাবনা, দেখো একটা বল তো সাদা হওয়ার সম্ভাবনা, এটা কত, 2/5, এই বলটা তো চলে গেল। এখন খেয়াল করে দেখো, যদি এটা সাদা বলই হইতো, তাহলে তোমার কাছে এখন বল আছে কয়টা, তোমার কাছে এখন বল আছে কয়টা, সাদা বল অলরেডি একটা তুমি তুলে ফেলছো, তার মানে সাদার অনুকূল ফলাফল আছে এখন তোমার কাছে 9, তাই না। টোটাল বল তো একটা কমে গেছে, 25 ছিল, এখন হয়ে গেছে কত, 24। তার দ্বিতীয় বল এখন যে সাদা হবে সেই সম্ভাবনা কত, 9/24, ঠিক আছে। রিপ্লেস যেহেতু আমরা করি নাই, মানে আবার যে বলটা ফেরত দিই নাই, ঠিক একইভাবে বলো তো তৃতীয় বল সাদা হওয়ার সম্ভাবনা কত, অলরেডি 2টা বল চলে গেছে, আগে ছিল হচ্ছে সাদা 10টা, এই যে একটা উঠে নিল, একজন উঠে নিল, এখন তোমার কাছে যদি দ্বিতীয়টাও সাদা বলই হয়তো, তাহলে এখন তোমার কাছে বল আছে কত, সাদা বল আছে কয়টা, 8টা, টোটাল বল 23টা। ঠিক একইভাবে বলো তো চতুর্থ বল সাদা হওয়ার সম্ভাবনা, চতুর্থ বল, এখন তোমার কাছে বল আছে কয়টা, 3টা বল তো চলে গেছে, 10টা থেকে 3টা গেলে অলরেডি আছে আর মাত্র 7টা, 25টা থেকে 3টা চলে গেলে আর থাকে কত বলো তো, আমাদের থাকে হচ্ছে 22টা, তাই না, 7/22। এখন কথা হচ্ছে এই প্রত্যেকটা ঘটনা কিন্তু যে কি ঘটনা বলতো, আমাদের অনির্ভরশীল ঘটনা, মানে এমন তো না যে প্রথম বলটা সাদা হইতেই হবে তাহলেই দ্বিতীয় বলটাও সাদাই হবে, আমরা এরকম কোনো শর্ত আরোপ করি না, আমরা জাস্ট বলছি একটা বল তো উঠে নিয়ে চলে গেছে, এখন যেটা নিয়ে গেছে সেটা সাদা হইতে পারতো, আবার অন্য কোনো হইতে পারতো, বাট আমরা সাদা হওয়ার সম্ভাবনাটা বের করছি। দেন দ্বিতীয় বলের ক্ষেত্রে আমরা সাদা বল হওয়ার সম্ভাবনাটা বের করলাম, তৃতীয় বলের ক্ষেত্রেও সাদা হওয়ার সম্ভাবনাটা বের করলাম। এগুলো কি প্রত্যেকটাই কি বলতো আমাদের অনির্ভরশীল ঘটনা, আর এই 4টার ফলাফল মিলে আমাদের একটা টোটাল ফলাফল,
যে এটাও সাদা এবং এটাও সাদা এবং এটাও সাদা এবং এটাও সাদা, চারটাই পরপর কি হবে, সাদা হবে। তাহলে এই যে এবং কথাটা গুলা দিয়েই তো আমাদের পুরাটা কমপ্লিট হচ্ছে, তাই না? তাহলে আমরা এখন লিখবো যে প্রবাবিলিটি অফ চারটি সাদা বল কি হবে বলতো, আমাদের এগুলা গুণ হবে, এবং কথাটা মানে কি, গুণ হবে, অর্থাৎ 2/5 ইন্টু 9/24 ইন্টু 8/23 ইন্টু 7/22, এই টোটাল গুণফলটা দেখো কত আসে। তো এটা গুণ করে আসা হচ্ছে আমাদের 21/1265, এটাই। তো তোমাদের ক্ষেত্রে এই অঙ্কটা প্রতিস্থাপনের কথা বলাটা আসলে ঠিক না, এটা আসলে ইন্টারমিডিয়েটে তোমরা এগুলোর সামনের সম্মুখীন হবা, বাট এই কথাটা খালি আর কি তোমরা জেনে রাখো। এবং মানে একটা জিনিস, আমাদের টোটাল কাজ কি, চারটা বলই সাদা হবে, প্রথমটাও সাদা হবে এবং দ্বিতীয়টাও সাদা হবে এবং তৃতীয়টাও সাদা হবে, অটোমেটিক এবং আসতেছে, তাই না? তো তখন আমরা কি করি, এগুলাতে কি করি বলতো, গুণ করব, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের পুরো চ্যাপ্টারটা তোমাদের ক্লোজ হয়। অনুশীলনী সবগুলো অঙ্ক দেখবা করা হয়ে গেছে, উদাহরণ অনুশীলনী সবগুলো কনসেপ্টই আমাদের করা শেষ। তো এখন তাহলে তোমরা কি করবা, তোমাদের কি কাজ শেষ না? এখন দেখো আজকের ক্লাসটা তোমরা যদি বুঝতে পারো, হ্যাঁ আজকের ক্লাসটা তোমরা যদি বুঝতে পারো, তাহলে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তোমাদেরকে আমি গুগল মানে এই ভিডিও ডেসক্রিপশনে এটা দিয়ে দেবো, এই যে এটা, এই পিডিএফটা দিয়ে দেবো। এখানে হচ্ছে বিভিন্ন কলেজের পরীক্ষায় সম্ভাবনা থেকে আসা প্রশ্ন, এখানে দেখতে পাবো খালি 8 নাম্বার দেওয়া, 8 মানে আমাদের যে 8টা সিকিউ হয় হায়ার ম্যাথের, 8 নাম্বার কোশ্চেনটাই থাকে সম্ভাবনার, হ্যাঁ। তো তোমরা হচ্ছে এই কোশ্চেনটা হচ্ছে সলভ করবে এগুলা, ঠিক আছে? কোথায় গেল এটা? তো তোমরা একটা কাজ করবা, তোমাদের ডেসক্রিপশন বক্সে আমি সৃজনশীলটা ইয়া দিয়ে দিচ্ছি, হ্যাঁ। তো এখানে যে কাজটা করবা, এই যে প্রথম কোশ্চেনটাকে 1 নাম্বার ধরবা, নিচেরটাকে 2, এই হচ্ছে 3, তারপর হচ্ছে এদিকে 4 5 6, ঠিক আছে? টোটাল হচ্ছে 8টা কোশ্চেন হচ্ছে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ধরো এই যে 1, এই যে 2, এটা 3, তারপর হচ্ছে এই যে 4 5 6, তারপর পরের পেজে যে 7, এই হচ্ছে 8, এই 8টা সিকিউ দেখবা যে তোমাদের বইয়ের থেকে এই প্রশ্ন হয়। আর আমি যে কনসেপ্ট শিখেছি সেই কনসেপ্ট শেখানোর পরে এগুলাতে আর আটকানোর কোনো কথা নাই। তো এই দিয়ে তোমাদের চ্যাপ্টার শেষ হয়। আশা করি তোমরা এই সিকিউ গুলা করে আমাদেরকে স্কুল ম্যাথমেটিক্স ফেসবুক গ্রুপে দেখাবা। কোথায় দেখাবা? স্কুল ম্যাথমেটিক্স ফেসবুক গ্রুপে দেখাবা। এখন হচ্ছে আমি কিন্তু একটু বেসিক আলোচনা করব, ঠিক আছে? অল্প সময় আলোচনা করব, খুব বেশি সময় এখানে আলোচনা করব না। তো দেখো এখন আমরা একটু সম্ভাবনার দুইটা সূত্রের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করব। তার আগে হচ্ছে আমরা একটু সংজ্ঞা শিখবো। ধরো হচ্ছে কি টাইপের সংজ্ঞাগুলো শেখার আগে আমরা একটু ভ্যান চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করব কি কি হচ্ছে। ধরো তোমরা হচ্ছে ক্লাসে সবাই এখন আমার সামনে দাঁড়ায় আসছো, তো তোমরা সবাই একটা জায়গা দখল করে দাঁড়ায় আসছো। তো আমি চিন্তা করলাম যে এই পুরা জায়গা জুড়ে সব স্টুডেন্ট মিলে দাঁড়ায় আছে, এখানে সব স্টুডেন্টরা দাঁড়ায় আসছে, ঠিক আছে? এখন আমি তোমাদেরকে বললাম যে তোমরা একটা কাজ করো, তো তোমরা যারা হচ্ছে খেলো মানে মোবাইলে গেমস খেলো, আর যারা হচ্ছে ফিজিক্যালি মানে সরাসরি মানে খেলাধুলা করো, তারা একটু ডিভাইড হও। তো ধরো তোমাদের ক্লাসের ম্যাক্সিমাম স্টুডেন্ট ধরো হচ্ছে এখনকার পোলাপান তো ফোন চালায় বেশি, ধরো হচ্ছে ওরা সবাই এইটুকু জায়গা জুড়ে এখানে যারা দাঁড়ায় আছে, হ্যাঁ এই জায়গায় যারা দাঁড়ায় আছে তারা হচ্ছে মোবাইলে গেম খেলে। তো ধরো এটা একটা ঘটনা, এখানে যত স্টুডেন্ট মানে যত এরিয়া দখল হয়েছে, এরিয়া দখল, এই পুরো এরিয়া যারা দখল করছে তারা হচ্ছে কি মোবাইলে গেম খেলে। আর এইখানে যারা দাঁড়ায় আছে তারা হচ্ছে কি, ধরো হচ্ছে এটা বি ঘটনা, ঠিক আছে? এটা হচ্ছে কি বি ঘটনা। এই বি ঘটনায় তারা হচ্ছে সরাসরি খেলাধুলা করে, ঠিক আছে? এখন এমন কোন স্টুডেন্ট পাওয়া যায় না যে মোবাইলে গেম খেলো প্লাস ফিজিক্যালও খেলে, মানে সরাসরিও খেলে। তোমরা বলতে পারো হ্যাঁ ভাই আমি তো খেলি, আমি এখন এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? আবার ধরো তোমরা এই ক্লাসের স্টুডেন্টরা দাঁড়ায় আসছো, ক্লাসের স্টুডেন্টরা কি আসছো, দাঁড়ায় আসছো, যে সবাই মিলে পুরা জায়গা যতটুকু জায়গা দূরে দাঁড়ায় আসছো, এখানে কোনায় কোনায় স্টুডেন্টরা পরিপূর্ণ।
ও আচ্ছা, এখনো ধরো হচ্ছে কিছু স্টুডেন্ট এখানে ঢুকছে, কিছু স্টুডেন্ট এখানে ঢুকছে, তাহলে তোমরা বলো যেই সব স্টুডেন্ট এখন এইসব জায়গায় দাঁড়ায় আছে তারা কি, তারা মোবাইলের গেমও খেলে না, সরাসরি গেমও খেলে না, তাই না? ভ্যান চিত্র তো এইগুলাই প্রকাশ করে। আচ্ছা, তো এখন ধরো আমি তোমাদেরকে বললাম যে আচ্ছা তোমরা ক্লাসে কে কে সিঙ্গারা খাও, হাত তুলো। তো এখানে তো সবাই আসো, তো ধরো হচ্ছে পার্টিকুলার একটা মানে পরিমাণের কিছু স্টুডেন্ট, পার্টিকুলার কিছু স্টুডেন্ট বলে ওরা সিঙ্গারা খায়। আচ্ছা, তো যারা যারা সিঙ্গারা খায় ভালো কথা। এখন আমি বললাম যে আচ্ছা তোমরা যারা যারা এখন খাও, সমোসা খাও, তারা হাত তুলো। এখন ধরো হচ্ছে সমোসা খাওয়ার জন্য আবার হাত তুলছে এই কয়জন। এখন দেখো তো তোমরা কাহিনীটা বুঝবেই না, কি কাহিনী বুঝার আছে এখানে। এই গ্রিন জায়গার মধ্যে যারা চলে আসছে তারা চোখ বন্ধ করে সবাই কি সমোসা খায়, সরি সিঙ্গারা খায়। কি খায়? সিঙ্গারা খায়। লিখে রাখি না, ভুলে যাই বলতে গেলে। খুবই এখন ইদানিং আমি অনেক কিছু ভুলে যাই, বারবার বলতে চাই। সিঙ্গারা খায়, আর এটা হচ্ছে সমোসা। ঠিক আছে, এইখানে ধরো এই জায়গাটা যে পাবলিকটা দাঁড়ায় আছে সে ডেফিনেটলি সিঙ্গারা খায়, বাট সে আসলে কি সমোসাও খায়। এই যে মাঝখানে জায়গাটা দেখতেছো না, এটা আসলে একটা কমন জায়গা, মানে কিছু কিছু পাবলিক দুইটাই খায়। তো সিঙ্গারার জায়গায়ও দাঁড়াইছে, সমোসার জায়গায়ও দাঁড়াইছে। কথাটা বুঝতে পারছো? এই জিনিসটা হচ্ছে কি, এই জিনিসটা টোটাল এরা মানে অবশ্যই সিঙ্গারা খায়, হ্যাঁ অবশ্যই কি খায়, সিঙ্গারা খায়, বাট এই যে এই জায়গাটুকু হচ্ছে কি শুধুমাত্র সিঙ্গারা খায় আর কিচ্ছু না, মানে সমোসা খায়ই না, শুধু সিঙ্গারা। আর এই জায়গার মানুষজন ঠিক একইভাবে দেখো, এখানে যারা আছে এরা সবাই সমোসা খায়, ডেফিনেটলি সমোসা খায়, বাট কিছু কিছু পাবলিক সিঙ্গারাও খায়। বাট এই যে এই মাঝখানে এতটুকু, এই যে এরা এরা কোনো সিঙ্গারা না, এরা শুধুমাত্র সমোসাই খায়। আর এরা হচ্ছে কি কমন, এরা দুইটাই খায়। এরা কি করে, এরা হচ্ছে দুইটাই খায়। কথাটা বুঝতে পারছো? এটা এ ঘটনা, টোটালটা গোলটা, এই টোটালটা হচ্ছে বি ঘটনা। আর এই যে এটাকে মাঝখানেরটাকে আমরা বলি কি জানো, এ ইন্টারসেকশন বি। এটাকে আমরা কি বলে থাকি, এ ইন্টারসেকশন বি। তো এখন উপরের ঘটনায় তুমি চিন্তা করো, উপরের ঘটনায় তুমি এই কাজটা করলা যে আমি তোমাকে বললাম যে আচ্ছা ঠিক আছে কাউন্ট করো তো কে কে মোবাইলে গেম খেলে আর কে কে ফিজিক্যালি গেম খেলে। তো তুমি এখানে কাউন্ট করলা, ধরলা যে এখানে আছে স্টুডেন্ট 8 জন আর এখানে স্টুডেন্ট আছে 7 জন। তো আমাকে বললা ভাইয়া টোটাল হচ্ছে 8 জন মোবাইলে গেম খেলে আর 7 জন ফিজিক্যালি খেলে, টোটাল হচ্ছে 15 জন। ঠিক আছে, আর এখন হচ্ছে তোমাদের যে ব্রেক টাইম, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে কেউ একটা করে জিনিস পাবে, হয় সিঙ্গারা পাবে না হয় সমোসা পাবে। তার মানে যারা সিঙ্গারা লাভার, শুধুমাত্র সিঙ্গারাই, মানে সিঙ্গারা সমোসা দুইটা না, শুধুমাত্র সিঙ্গারা খায় যারা এই যে এই পাশগুলাতে, এই জায়গা এই জায়গাতে, এই যে এই জায়গা না, এই জায়গা যারা আছে ওরা তো সিঙ্গারাই খাবে, আর এরা কি পাবে, সমোসাই খাবে। মাঝখানের গুলা দুইটার একটা হইলেই চলে। তো এখন আমি তোমাকে বললাম যে আচ্ছা দেখো তো টোটাল কয়টা সিঙ্গারা সমোসা আনতে হবে। এমন না যে যারা সিঙ্গারা সমোসায় দুইটা খায় ওরা দুইটাই পাবে, এমন না, হয় সিঙ্গারা নয় সমোসা পাবে। ঠিক আছে, তো তুমি কাউন্ট করলা চোখ বন্ধ করে, একদম এই যে ইনোসেন্ট মাইন্ডে কাউন্ট করলা, এই যে টোটাল লাল এই জায়গা আছে, টোটাল এখানে 1 2 3 4 কাউন্ট করলা যে 8 জন আছে। দেন আবার দেখো সমোসা যারা খায় তারাও হাত তুলছে, তো যারা দুটা খায় ওরা তো 200 সময়ই হাত তুলে রাখছিল, সিঙ্গারা খাওয়ার টাইমে হাত তুলছে আবার সমোসার টাইমে হাত তুলছে। তো তুমি যদি এখানেও কাউন্ট করা শুরু করছো, ধরো কাউন্ট করে তুমি পেলে হচ্ছে 8 জন, সরি কি বললাম 8 জন, 8 না একটু 9 বলি। তো 8 আর 9 মিলে কত হয়, 17 হয়। এখন বলো আমি যদি 17 পিস সিঙ্গারা আর সমোসা, টোটাল 17 পিস, টোটাল কত পিস আনলাম, 17 পিস আনলাম, সবাইকে একটা একটা করে দেওয়ার পর আমার কি এক্সট্রা থাকবে না? কারণ কি আমি যাকে দায়িত্ব দিচ্ছিলাম তোমাকে, তুমি কি করছো, দুইটাতেই কাউন্ট করছো, তোদেরকে তুমি দুইটাতেই ওদেরকে কাউন্ট করে ফেলছো। তো এই ক্ষেত্রে আসলে এই ঘটনা আর এই ঘটনার মধ্যে পার্থক্যটা কি? ধরো আমি এখানে যখন কাউন্ট করতেছিলাম, ধরো আমি 15 জনকে সিঙ্গারা বা সমোসা দিতে চাচ্ছি, 15টা সিঙ্গারা সমোসা আনছি, এখানে 8টা যাবে এখানে 7টা যাবে, কোনো ঝামেলা নাই। বাট এই জায়গার ক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা আছে, আমি যে টোটাল 17টা যদি আনি এক্সট্রা বাঁচবে, কারণ কিছু পাবলিক তো দুই জায়গায় হাত তুলছিল। তো তখন আসলে কি যে কিছু মানুষকে ডাবল কাউন্ট করা হয়ে গেছে। তো আমাদেরকে এই যে মাঝখানে যে পার্টটুকু আছে না, এই যে এ ইন্টারসেকশন বি, এই কমন, এটা বিয়োগ দিতে হবে। এটা কি করতে হয়, এটা আমাদেরকে তখন বিয়োগ দিতে হয়, মাইনাস এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, এটা হচ্ছে মাইনাস এ ইন্টারসেকশন বি। এখন এইটা কেমন ঘটনা আর এটা কেমন ঘটনা, এইটা হচ্ছে বর্জনশীল ঘটনা। এটা কেমন ঘটনা, বর্জনশীল ঘটনা।
আর এইখানে কি কমন পার্ট আছে না, এটাকে আমরা ম্যাথমেটিক্যালি বলি অবর্জনশীল ঘটনা। অবর্জনশীল ঘটনা, ঠিক আছে? কথাটা বুঝতে পারছো? এখন আমি তোমাদেরকে যদি এই জিনিসটা বলি যে টোটাল মানে কম্পিউটার মানে মোবাইলের গেমও খেলে এবং অথবা অথবা ফিজিক্যাল গেম খেলে এমন স্টুডেন্ট কয়জন আছে? অথবা বলছি, কিন্তু কি বলছি, কম্পিউটার গেম খেলে বা মোবাইল গেম খেলে, এই যে মোবাইল গেম খেলে অথবা ধরো হচ্ছে ফিজিক্যালি গেম খেলে। অথবা যখন বলছি তখন আমাদের স্টুডেন্ট সংখ্যা কাউন্ট কিভাবে করছো তুমি, যে 8 + 7, এইটা এই যে 8 + 7, এই যে এইটা জিনিসটাকে আমরা কিন্তু এভাবে প্রকাশ করি। ধরো আমি শুধু এম আর শুধু পি নিই, ঠিক আছে? তো এম ইউনিয়ন জি এই হচ্ছে 8 + 7, এটাকে এভাবে প্রকাশ করা, সরি পি না এন, সরি পি না, পি দিয়ে তো প্রবাবিলিটি, এটা হচ্ছে সংখ্যা, ঠিক আছে? এই 8টা কি বলতো, দেখো তো ঠান্ডা মাথায় দেখো তো, এই 8টা কি? এই 8টা হচ্ছে কি শুধুমাত্র নাম্বার অফ কি বলতো মোবাইল গেম যারা খেলে তারা না। এই 7টা কি বলতো নাম্বার অফ ফিজিক্যালি গেম যারা খেলে তারা না। তার মানে আমরা ঠান্ডা মাথায় একটা সূত্র বলতে পারি, যখন ঘটনাটা কি হয় বলতো বর্জনশীল হয়, বর্জনশীল কোনো কমন পার্ট থাকবে না, তখন আমরা এটা লিখতে পারি নাম্বার অফ এম ইউ জি ইকুয়াল টু আসলে এই যে অথবা, এই কথাটা মানেই মনে করবো কি অথবা, অথবা মানে ইউনিয়ন এবং মানে ইন্টারসেকশন। তাহলে নাম্বার অফ মোবাইল গেম প্লাস নাম্বার অফ, এটা জি না, এটা পি ছিল তাই না, নাম্বার অফ পি ফিজিক্যাল গেম। এইখান থেকে তখন আমরা এখানে সূত্র আকারে লিখি যে আচ্ছা ঠিক আছে, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি, ঠিক আছে? এখন দেখো আমার টোটাল স্টুডেন্ট কয়জন, টোটাল তো এই যে পুরো আয়তক্ষেত্র না, পুরো আয়তক্ষেত্র মানে সমগ্র স্টুডেন্ট, সব স্টুডেন্ট, আমি কে কি খেলে কে কি খায় দেখতেছি না, টোটাল স্টুডেন্টকে আমি লিখতেছি কি দিয়ে জানো, টোটাল স্টুডেন্টকে আমি দেখতেছি হচ্ছে এটা দিয়ে, মোট স্টুডেন্ট, এটাকে আমি লিখতেছি নাম্বার অফ এস দিয়ে, নাম্বার অফ এস দিয়ে। তো এখন দেখো এটা একটা ইকুয়েশনের মতন বের করলাম না, এটা কোন ঘটনায় লিখতেছি এটা একটু লিখে রাখি, এটা হচ্ছে বর্জনশীল হলে, কি হলে, বর্জনশীল হলে। আচ্ছা এখন দেখো আমি এই ইকুয়েশনে সবাইকে এই টোটাল স্টুডেন্টদের ভাগ দিতে পারি, যদি দেই কি হয়, বাম পাশে ভাগ হবে মানে কি ডান পাশেও ভাগ হবে, ডান পাশেও ভাগ হবে, আর ভাগ মানে কি সবাই ইন্ডিভিজুয়ালি এখানে ভাগ হবে। এখন আমাকে বলো এই যে নাম্বার অফ এ ইউনিয়ন বি ডিভাইডেড বাই টোটাল স্টুডেন্ট, এটা একটা কি একটা ঘটনা আর মোট দিয়ে ভাগ হচ্ছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি দেখো তো, এটাকে আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, মানে সম্ভাবনা এ ঘটনা আর বি ঘটনা ঘটার সম্ভাবনা ইকুয়াল টু এ ঘটনা অথবা বি ঘটনা ঘটার সম্ভাবনা ইকুয়াল টু এই যে নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস, এটা কি এ ঘটনা ঘটার ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল টোটাল, এটা কি প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। এটা একটা ফর্মুলা, কখন, যখন বর্জনশীল মানে কোনো কমন কিছু নাই, কোনো কমন কিছু নাই, ঠিক আছে? তোমাদেরকে আমি যেমন এখানে एग्जांपल দিই, ধরো একটা ছক্কায় কি কি উঠতে পারে 1 2 3 4 5 6, এখন আমি তোমাকে বললাম যে প্রবাবিলিটি অফ এটা বের করতে, প্রবাবিলিটি অফ জোড়, জোড় সংখ্যা অথবা বিজোড়। দেখো জোড় একটা ঘটনা বেজোড় একটা ঘটনা, তাই আমি বলছি অথবা, তো তোমার ক্ষেত্রে কাজটা কি হবে, প্রবাবিলিটি অফ জোড়ের ঘটনাটা বের করবা প্লাস প্রবাবিলিটি অফ বেজোড়। এটা কিন্তু অবর্জনশীল ঘটনা। কেন অবর্জনশীল ঘটনা, তুমি দেখো জোড়ের কি কি অনুকূল আছে, জোড়ের ক্ষেত্রে অনুকূল আছে 2 4 6 2 4 6, বেজোড়ের ক্ষেত্রে অনুকূলে কে কে আছে 1 3 5। দেখো তো কোনো উপাদান কমন কিনা, কমন, কমন না, তাহলে জাস্ট যোগ, তাহলে কি হবে জাস্ট যোগ হবে। তো এই যে জোড় হওয়ার সম্ভাবনা 3/6, এটা কত 3/6, তো
লসাগু করে দেখো 6/6 = 1। তুমি ছক্কা ফেললে হয় জোর অথবা বেজোড়ই তো আসবে, হয় জোর অথবা বেজোড়। এরকম অঙ্ক কিন্তু আমি করাইছিলাম, তখন আমি খালি বলছিলাম যে হয় জোর অথবা বেজোড়, তার মানে সবগুলা যোগ। তখন এই কথাটা বলছিলাম, কারণ তোমাদের বয়স হয় নাই তখন আমার এই কথাগুলো বুঝার। ইভেন এখনো হয়তো বা হয় নাই, বাট হওয়া উচিত। ঠিক আছে, এখন তোমাদেরকে এইটা দেখাই। অবর্জনশীল হলে, সরি অবর্জনশীল তো হইলো তাই না, না সরি বর্জনশীল হইলো। এখন হচ্ছে আমরা দেখবো অবর্জনশীল হলে, অর্থাৎ কমন পার্ট থাকলে। এখন আমি যদি এ বি দিয়ে লিখি, অর্থাৎ দেখো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে, সরি নাম্বার অফ এ ইউনিয়ন বি। এখানে আমাদের কি হচ্ছে দেখো, ঘটনাটা এমন ঘটে, এখানে আমাদের এ ঘটনা বি ঘটনা একটা মাঝখানে মিক্স আছে। তো তখন আমাদের কি এ ঘটনা ঘটার ফলাফলকে যোগ করা লাগে। ওই যে সিঙ্গারার জন্য হাত তুলছে, সমুচার জন্য হাত তুলছে, কিছু পাবলিক দুই জায়গায় হাত তুলছে, তো আমাদের কি হবে কমন পার্টটুকু বিয়োগ করে দিতে হবে। কমন পার্টটুকু কি করতে হয়, বিয়োগ করতে হয়, নয়তো আমার এক্সট্রা চলে আসবে সিঙ্গারা সমুচা। এখন সবাইকে আমি টোটাল সংখ্যা দিয়ে ভাগ করবো। যে টোটাল সংখ্যা মানে কি, সমগ্র সম্ভাব্য ফলাফল, মোট স্টুডেন্ট সংখ্যা, যে টোটাল আয়তক্ষেত্রতে যত স্টুডেন্ট আছে, হ্যাঁ এটা দিয়ে সবাইকে ভাগ করলাম। তো ভাগ করলে এটা হয়ে যাবে নাম্বার অফ এস ডিভাইডেড বাই নাম্বার অফ এ নাম্বার অফ এস, সবাই ইন্ডিভিজুয়ালি ভাগ হবে এখানে তাই না, ডিভাইডেড বাই নাম্বার অফ এস মাইনাস নাম্বার অফ এস। এখন দেখো এই জিনিসটাকে তুমি কি লিখতে পারো, কোন একটা ঘটনা সমগ্রটা দিয়ে ভাগ হচ্ছে, তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এটা কি এ ঘটনার সম্ভাবনা না, যেহেতু টোটালটা দিয়ে ভাগ গেছে। এই বি ঘটনার অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সব, তার মানে বি ঘটনার প্রবাবিলিটি বা সম্ভাবনা মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। ঘটনাটা বুঝতে পারছো, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এমন হবে। চলো এটা একটা এক্সাম্পল দিই কোন ঘটনাগুলো এমন হবে। তো তোমাকে আমি বললাম যে ছক্কায়, এখানে এক্সাম্পল, ঠিক আছে, ছক্কায় জোর অথবা 3 দ্বারা বিভাজ্য। এই যে এটা দেখো, ছক্কায় জোর অথবা 3 দ্বারা বিভাজ্য, অথবা অথবা মানে তোমাদের জোর। তো তুমি ফার্স্টে দেখো আমাদের ছক্কায় কে কে আছে, দেখো তো 1 2 3 4 5 6, 6টা ডিজিট। এখন এই 6টা ডিজিটের মধ্যে দেখো তো আমাদের জোর কে কে আছে, তুমি খেয়াল করো জোর কে কে আছে 2 4 6, আর 3 দ্বারা বিভাজ্য কে কে আছে বলো তো, 3 দ্বারা বিভাজ্য 3 আর 6। এখন দেখো তোমাকে আমি যখন অথবা মানে তো যোগ হয়, অথবা মানে তো কি হয় যোগ হয়। তো এখন আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি জোর অথবা 3 দ্বারা বিভাজ্য কে কে, তো আমি কিন্তু দেখাইছিলাম যে এই অঙ্কটা কিন্তু ছিল তোমাদের তাই না, তখন কিন্তু দেখাইছিলাম যে কি কি হইতে পারে। দেখো তো কত হতে পারে, দেখো তো দেখো জোর অথবা 3 দ্বারা বিভাজ্য, জোর অথবা 3 দ্বারা বিভাজ্য, এটা কি হবে, কোন সংখ্যাগুলো এরকম হয় বলতো, 2 4 3 আসবে 6 আসবে তাই না, 3 আগে লেখা উচিত ছিল, বাট এমন তো লিখবো না 2 4 6 3 6, 6 কে দুইবার কাউন্ট করা যাবে না, একবার কাউন্ট করতে হবে তাই না। তখন কিন্তু যখন তোমরা হাতে কলমে এই অঙ্কটা করতা, মানে আমি যখন শিখেছিলাম আগে এই অঙ্কটা কিন্তু ছিল, আবার বলতেছি, তখন কিন্তু আমি শিখেছিলাম যে তখন অনুকূল ফলাফল হচ্ছে এইটা, 6 আর দুইবার আসবে না তাই না, তখন কিন্তু একবার বলছিলাম। তো এইখানে অনুকূল ফলাফল দেখো টোটাল 4টা, আর তাহলে সম্ভাবনা কত আসবে 4/6, অর্থাৎ 2/3 ছিল आंसर। বাট এখন দেখো আমরা সূত্র দিয়ে করব, এখন আমরা কি দিয়ে করব, সূত্র দিয়ে করব, 2/3 আসবে आंसर তাই না, মাথায় রাখলাম। তো আমরা দেখো জোর ঘটনা উঠবে, এই ঘটনাকে আমরা এ দিয়ে লিখি, ঠিক আছে, আর বেজোর 3 দ্বারা বিভাজ্য এটাকে আমরা বি দিয়ে প্রকাশ করলাম, বি ঘটনা। তো দেখো প্রবাবিলিটি অফ এ, তো তুমি আগে এটা বের করো, প্রবাবিলিটি অফ এ। তো এখানে দেখা যাচ্ছে এ ঘটনা ঘটার সম্ভাবনা, এখানে 3টা অনুকূল ফলাফল, মানে 3/6 মানে হাফ। তারপর তুমি প্রবাবিলিটি অফ বি বের করো, বি এটা কত 2/6 মানে হচ্ছে
1 বাই সরি কি বললাম 1 বাই 3 দুগুণ 6, ঠিক আছে তাই না? বুঝতে পারছো? এখন কথা হচ্ছে কি এইখানে আবার দেখা যাচ্ছে কমন একটা পার্ট আছে, দুই জায়গার মধ্যেই আছে, এটা কি কমন না? তোমাকে এই কমনটা বের করতে হবে। প্রবাবিলিটি অফ এ, সরি এটা কি এবং, মানে সে একই সাথে জোড় এবং বেজোড়, সরি জোড় এবং 3 দ্বারা বিভাজ্য, জোড় এবং 3 দ্বারা বিভাজ্য মানে কমন পার্টটা, মানে এই ইন্টারসেকশন বি, এই যে এইটা, তো তোমাকে এইটা বের করতে হবে। এই ভ্যালুটা কত আসে দেখো, এ ইন্টারসেকশন বি, এই ইন্টারসেকশন মানে কি আমাদের এবংটা না, এবং এবং মানে কি আমাদের গুণ হয়, অর্থাৎ হাফ ইন্টু 1/3। এই জিনিসটা কিন্তু কখনো ভুলো না, আমি আবার লিখে দিচ্ছি সূত্রটা, এই জিনিসটা কিন্তু কখনো ভুলো না যে পি এ ইন্টারসেকশন বি, এটা কি আসবে প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি, ঠিক আছে? তো এটা আমাদের কত আসলো, এটা আসছে আমাদের 1/3 দুগুণ 6। তাহলে এখন যে আমরা ফাইনালি দেখতে পারি যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এটা আসবে আমাদের এ ঘটনার সম্ভাবনা প্লাস বি ঘটনার সম্ভাবনা। নরমালি এমন হয় অবর্জনশীল হলে, বাট এটা তো বর্জনশীল, বর্জনশীলে কি কমন একটা পার্ট থাকে, এটা বের করলাম গুণ করে মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তো এর মানটা কত, এটা হচ্ছে 1/2, বি এর সম্ভাবনা কত 1/3 মাইনাস এটা কত 1/6। তো এটা লসাগু করে দেখো ডাইরেক্ট, ঠিক আছে? এটা ডাইরেক্ট লসাগু, আমি ডাইরেক্ট মান বসিয়ে দিই, ঠিক আছে? টু বাই থ্রি আসে, ঠিক আছে? তো যখন তোমরা প্রথমবার এই অঙ্কটা করছিলা তখন হচ্ছে তোমরা কিন্তু জাস্ট কনসেপ্ট দিয়ে করছো, তো কারণ মাত্র তোমাদের কাছে আছে ছক্কা, ওইগুলা চোখে দেখলেই বোঝা যায় হ্যাঁ হ্যাঁ এটা কমন এটা কমন, বা যখন আরো একটু বড় ক্লাসে উঠবা তখন কিন্তু এই চোখে দেখে দেখে খুঁজে বের করতে পারবা না, তখন আমাদের এই কনসেপ্টে সূত্র দিয়ে আমরা অঙ্কগুলা করে থাকি, বুঝতে পারছো? তো তখন বর্জনশীল অবর্জনশীল ঘটনাগুলো ইম্পর্টেন্ট। তো আমি যদি একটু সামারি বলি, যারা আর কি লাস্ট পর্যন্ত একটু আমার বেসিকটার সাথে ছিল, হ্যাঁ আমি যদি সামারি বলি, সামারি কথাটা হচ্ছে যে এরকম, যদি দুইটা ঘটনা থাকে এ আর বি, দুটা ঘটনা, ঠিক আছে, এরা যদি অনির্ভরশীল হয়, হ্যাঁ অনির্ভরশীল, মানে একটা ঘটনার সাথে আর একটা ঘটনার কোনো সম্পর্ক নাই, তখন আমাদের যদি এটা আসে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, সেটা হবে হচ্ছে প্রবাবিলিটি অফ এ আর প্রবাবিলিটি অফ বি এর গুণফল। এই যে ঢাকা থেকে চট্টগ্রামে গেল বাসে, বা বাসে না, এটা তার ইচ্ছা, দেন আবার চট্টগ্রাম থেকে আরেকটা জায়গায় গেছে অন্য একটা যানবাহনে, ঠিক আছে, এটার সাথে আরেকটা কোনো কানেকশন নাই, যে ও বাসে গেলেই যে ওইটাতে ট্রেনে যেতে পারবে এমনটা না। তারপরে যে বল উঠানো গুলা, একটা বল উঠাইলো, ওই বলটা তো যে কোনো কিছু হইতে পারতো, এখন দ্বিতীয় বল উঠাচ্ছে আবার, এমন তো না যে প্রথম বলটার উপর ডিপেন্ড করতেছে যে ও উঠাবে কি উঠাবে না বা হ্যান ত্যান, তাই না? এগুলো তো নির্ভর করতেছে না, বা প্রথম বলটা লাল হলে দ্বিতীয় বল উঠবে না এমন তো শর্ত নাই, এগুলো হচ্ছে আমাদের অনির্ভরশীল ঘটনা, ঠিক আছে, অনির্ভরশীল ঘটনা, তো এরকম গুণ হবে, এটা একটা। তারপর হচ্ছে যদি বর্জনশীল হয়, কি হলে বর্জনশীল মানে কি, যে কমন পার্টটা নাই, দুটা ঘটনা যদি বর্জনশীল হয় তখন আমাদের কি হয় বলতো, অথবা, অথবা মানে কি হয়ে যাবে, এই যে এই অথবা মানে মনে করবো যে সব আসতেছে, যোগ হয়ে যাবে, জাস্ট জাস্ট কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, জাস্ট কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, ঠিক আছে? আর যদি অবর্জনশীল হয়, অবর্জনশীল হলে তখন যদি এই অথবা কাজ করে, অথবা কথাটা আসে, মানে এই ইউনিয়ন কথাটা আসে, তখন কিন্তু সব যোগ হলে কিন্তু কি কাহিনী আছে, ওই যে সবাই হাত তুলছে তো সিঙ্গারা সমুচ্চার জন্য, তো কমন পার্থক্যকে বিয়োগ দিয়ে দিতে হবে, প্রবাবিলিটি লিখলে প্রবাবিলিটি, তাই না, কমন পার্থক্য কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের লাস্ট বেসিক ফর্মুলাগুলা, ঠিক আছে, এটা দিয়ে আমাদের ইন্টারমিডিয়েট সূত্র হয়ে যায়। আর এখন তোমাদেরকে লাস্ট আরেকটা জিনিস আমি একটু দেখাই দিই। আচ্ছা, তো নমুনা ক্ষেত্র বের করা একটু দেখাবো। এখন তোমরা বলতে পারো ভাইয়া চ্যাপ্টার শেষ, আপনি বলে দিয়েছেন কিছু স্টুডেন্টকে বের করে দিয়েছেন, এখন এটা দেখাচ্ছেন। বিষয়টা হচ্ছে এটা একটু লাগবে তোমাদের এখন একটু, হ্যাঁ যারা চলে গেছে ওদেরকে যদি নিয়ে আসা যায় তো ভালো হইতো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, তো দুইটা ছক্কা নিক্ষেপে নমুনা ক্ষেত্র, তো এটা দিয়ে তোমাদের ওরকম আহামরি ম্যাথ তো ছিল না বই, এই কারণে বলছিলাম যে বইয়ে আর বেশি কিছু লাগবে না। তো দেখে নাও,
তো এখন দেখো যখন তুমি দুইটা ছক্কা নিক্ষেপ করবা তোমার কয়টা নমুনা বিন্দু আসতে পারে তোমার কোনো আইডিয়া আছে? তো একটা ছক্কা নিক্ষেপে কি কি আসতে পারে বলো তো? 1 2 3 4 5 6। আবার ছক্কা নিক্ষেপ করলে এখান থেকে আরো 6টা করে হাত পা বের হবে, এখান থেকে 6টা করে হাত পা বের হবে। তো এমনিতেই 6টা রেজাল্ট, আবার এখান থেকে প্রত্যেকের 6টা করে আসতেছে, তো 6 ইনটু মানে 36টা রেজাল্ট আসবে, তাই না? ওই যে 6 স্কয়ার, তাই না? এখন তোমাকে আমি যদি নমুনা ক্ষেত্র লিখতে দিই তোমার তো জান বের হয়ে যাবে 36টা এরকম ব্র্যাকেট দিয়ে লিখতে লিখতে। তো কি করবা? তো এটার জন্য আমরা একটা বক্স আকারে করি। এগুলা কি আকারে করি? বক্স আকারে করি, ঠিক আছে? বক্স আকারে করি। তো এখানে তুমি এভাবে লিখবা যে প্রথম ছক্কা, আর একটা লিখবা হচ্ছে দ্বিতীয় ছক্কা। প্রথম ছক্কাটা এই পাশে লিখতে থাকবা, ঠিক আছে? ধরো প্রথম ছক্কায় কি আসতে পারে? 1 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে। এরপর দ্বিতীয় ছক্কায় এই যে এইগুলো এই বসে লিখবা। দ্বিতীয় ছক্কায় কি কি আসতে পারে দেখো। দ্বিতীয় ছক্কায় এই বরাবর লিখবা যে 1 আসতে পারে, 2 আসতে পারে, তাই না? 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে, ঠিক আছে? এরপর তুমি কি করবা? চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে এই যে এই 1, এই যে সব এই পাশে গুলাকে এই পাশে লিখবা, ঠিক আছে? কি বলতেছি? এই যে 1 না, এখানে 1 1 1 1, বা ধরো প্রথম ছক্কা তো এই কাজটা করবা। এইখানে প্রথম ছক্কা লিখবা, ঠিক আছে? আর এখানে দ্বিতীয় ছক্কা লিখবা। কি বললাম এটা একটু মুছে দিই, নাহলে গ্যাঞ্জাম লাগবে। প্রথম ছক্কা আর এটা হচ্ছে দ্বিতীয় ছক্কা, ঠিক আছে? ছক্কায় তো সমস্যা নেই, প্রথমটাই পাশে। তো দেখো প্রথম ছক্কা তোমার আসতে পারে 1, এখানে এই যে এই 1 না, সবগুলা তো 1 1 লিখবা। 1 1 1 1। এটা 2 না, এই 2 2 2 2 2 2। এটা 3 না, 3 3 3 3 3 3। 4 4 4 4 4 4। 5 5 5 5 5 5। 6 6 6 6 6 6, ঠিক আছে? এখন এটা কি? 1 কলাম বরাবর, তাই না? কলাম বরাবর 1 1 1 1 1 1। এখানে 1, সরি এটা 2 এর 2 2 2 2 2 2। এটা 3 3 3 3 3 3। 4 4 4 4 4 4। 5 5 5 5 5 5। 6 6 6 6 6 6। বাট এগুলো দেখে মনে হচ্ছে 11 12 13 এগুলো দেখছি, এগুলো তো না। এটা প্রথম ছক্কার মান, এটা দ্বিতীয় ছক্কার মান। এটা প্রথম ছক্কার মান, এটা দ্বিতীয় ছক্কার মান। তো এগুলো হওয়া যাবে না, এজন্য এখানে কমা বসবে। নরমালি এইটা মিলে একটা নমুনা ক্ষেত্র 1 1, এটা মিলে একটা নমুনা বিন্দু, এটার পরে কমা ইউজ করি। বাট এখানে কিছু করে না, এখানে 1 1 1 3, এখানে কমা না দিলে আলাদা হবে না, তাই না? এখানে প্রত্যেককে ভাবে কমা দিতে হবে। তোমাদের কিন্তু বইয়ের এক্সট্রা পড়াচ্ছি, বই কিন্তু শেষ, মানে বইয়ের চ্যাপ্টার কিন্তু শেষ। ঠিক আছে? তোমাকে আর ওই সেট আকারে লিখতে হবে না সেকেন্ড ব্র্যাকেট, এটাই তোমার নমুনা ক্ষেত্র। এখন তোমাকে যদি কেউ বলে প্রথম মুদ্রায় জোর, হ্যাঁ, প্রথম মুদ্রায় জোর আসার সম্ভাবনা নির্ণয় করো। তোমার টোটাল নমুনা ক্ষেত্র নমুনা বিন্দু কয়টা? যে 1 2 3 4 5 6, এই নিচের 6 36টা। কি বললাম? প্রথম মুদ্রায় জোর সংখ্যা আসার সম্ভাবনা। প্রথম মুদ্রা কোনটা? এই যে এই পাশটাতে না, যেটা এই যে প্রথম ভ্যালু গুলা, তাই না? এই যেমন এটা দেখো, এই নমুনা ক্ষেত্রে এটা প্রথম মুদ্রা ভ্যালু, এটা দ্বিতীয় মুদ্রা ভ্যালু, তাই না? এটা প্রথম মুদ্রা ভ্যালু, এটা দ্বিতীয় মুদ্রা ভ্যালু। তো এখন তুমি খালি দেখো যে এরকম প্রথম মুদ্রার জোর কি, যে 2 এরকম আছে, দেখো 6টা, দেখো এখানে জোর 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 জোর। 4 দিয়ে আছে আবার 6টা, 6 দিয়ে আছে 6টা। তো 6 12 18, তার মানে অনুকূল ফলাফল 18টা, 18/36। মানে তোমাকে এখন বিভিন্ন শর্ত দিতে পারে যে প্রথম মুদ্রায় বেজোর, দ্বিতীয় মুদ্রায় জোর সংখ্যা আসছে, এমন কি কি আছে। প্রথম মুদ্রায় বেজোর আসছে এবং দ্বিতীয় মুদ্রায় জোর। এই যে প্রথম মুদ্রায় বেজোর, এটা তো প্রথম মুদ্রা, তাই না? এই যে প্রথম মুদ্রায় 1 1 1, যে 3 3 3 5 5 5, এটা তো বেজোর। প্রথম মুদ্রায় বেজোর, বাট দ্বিতীয় মুদ্রায় জোর। দ্বিতীয় মুদ্রাটা এটা হবে না, তার মানে এটা হইতে হবে, এইটা এইটা এইটা। দেখো
বেজোড় জোর বেজোড় জোর বেজোড় জোর, তাহলে যে এরকম ঠিক একইভাবে এইটা এইটা আর এইটা তোমার খুঁজে পেতে অনেক সুবিধা হবে। এই যে এইটা এইটা আর এইটা 1 2 3 4 5 6 7 8 9, তাহলে অনুকূল ফলাফল 9 আর হচ্ছে 36। দুনিয়ার অনেক শর্ত দিতে পারে, আমি তো উদাহরণ দিলাম। তো তোমার জাস্ট এর বক্স করে রাখলেই চলবে। তো তোমাকে যদি আরো বলে যে না তুমি আমাকে দুইটা মুদ্রা আর একটা ছক্কা নিক্ষেপ করে নমুনা ক্ষেত্র বের করে দেখাও, তো তখন আমরা কি করব? তখন আমরা এই টাইপের কাজগুলো করে থাকি। দেখো তো দুইটা মুদ্রার জন্য তুমি ফার্স্ট আগে চিন্তা করো, দুইটা মুদ্রার জন্য তুমি যদি চিন্তা করো নরমালি যে প্রথম মুদ্রা এটা হেড আসতে পারে টেল আসতে পারে, এরপর আবার কি আবার নিক্ষেপে হেড আসতে পারে টেল আসতে পারে, হেড আসতে পারে টেল আসতে পারে। এখন আবার এই যে মুদ্রা দুইটা নিক্ষেপের পরে এখন তুমি ছক্কা মারবা, এই হলো 1 2 3 4, এখান থেকে 6টা, তাই না? এরকম করে 6টা, এখান থেকে এরকম করে 6টা, এখান থেকে এরকম করে করে 6টা, এখান থেকে এরকম করে করে 6টা, অনেকগুলো হয়ে যাবে কিন্তু। তো আমরা কি করব? তো আমরা এখানে এক কাজ করব, এইটা একটা ঘটনা ধরো, প্রথম মুদ্রা সরি দুইটা মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্রগুলো কি কি হয় এটা তো একটু সহজ। এইচ 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 টি টি এইচ টি টি, তাই না? তো আমরা তাহলে এগুলাই করব। আমাদের হচ্ছে আগে মুদ্রা এরপর ছক্কা, আগে পরে লিখলে সমস্যা নাই, তা আমরি। দেখো দুইটা মুদ্রা আর এখানে লিখবো হচ্ছে ছক্কা মুদ্রাটা, তাই না? মুদ্রা হচ্ছে কি কি আসতে পারে, দেখো মুদ্রা এইচ 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 টি টি এইচ টি টি, এই 4 রকমের ফলাফল আসতে পারে। আর ছক্কায় কি কি আসতে পারে, 1 2 3 4 5 6। এখন তাহলে তুমি বসাও চোখ বন্ধ করে, এই যে এই ছকে কি বসাবা বলো তো? এই ছকে বসাবা এইচ এইচ 1, এই দেখো এই সারি এই উপরেরটা, এটাতে কি বসাবা চোখ বন্ধ করে এই এইচ এইচ 2, বা আমার মতো শর্টকাটে বসাও, এইখানে সব এইচ এইচ হবে, এইচ 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 এইচ, এখানে সব এইচ টি হবে, এইচ টি সব আগে সারিগুলো এই যে এই বরাবর সব বসাই নিচ্ছি, ঠিক আছে? এইচ টি, এরপরে টি এইচ টি এইচ টি এইচ, এরপরে টি 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 এমন। এরপর দেখো এখানে কলম কি যে 1, এটা 1 1 1, এটা 2 2 2 2, এটা 3 3 3 3, এটা 4 4 4 4, 5 5 5 5, 6 6 6 6। বুঝতে পারছো? এটাই তাহলে এই হচ্ছে তোমার নমুনা ক্ষেত্র। আর ওই এস দিয়ে পুরো ব্র্যাকেট এত লিখতে হবে না, এখান থেকে তুমি যা যা বের করবে। তোমাকে বলতে পারে দুইটা হেড আর জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত, দুইটা হেড কই কই আসছে, দুইটা করে হেড আসছে কোথায়, এই যে দুইটা করে হেড আসছে, দুইটা হেড এই যে এইটাতেই দুইটা হেড, আর কোথাও দুইটা করে হেড নাই, এই দুইটা হেড। আর জোড় জোড় কে যে 2 4 6 এমন সংখ্যা হচ্ছে 3টা মাত্র। আর টোটাল ফলাফল কত আসছে দেখো, এদিকে গেছে 6টা, এখানে 4টা, 4 6 24টা, 24 দিয়ে কাটো 1/8। ঠিক আছে? এখন যে যে শর্ত দিবে তুমি নমুনা ক্ষেত্র বের করতে পারবা। তো এইটাই ছিল তোমাদের লাস্ট জিনিসপত্র। তো তোমরা হচ্ছে আমাকে এটা বের করে দিবা। সহজ একটা কাজ করে দিই, যে তোমাদেরকে এটা দিই আমি, সহজ একটা একদম, যে একটি মুদ্রা ও একটি ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র দেখায় দাও। এটা একটা, ঠিক আছে, এই ছক আকারে। এরপরে আরেকটা দিই তোমাদের, 3টি মুদ্রা ও একটি ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র। ঠিক আছে, তোমাদেরকে আমি যদি আগেই জিজ্ঞাসা করি, ক্লাস কিন্তু শেষ, এখন আর 2 মিনিটের মধ্যে শেষ হবে, এইখানে টোটাল কয়টা নমুনা ক্ষেত্র তুমি পাবা, নমুনা বিন্দু পাবা, তোমার বলো তো গেস করা উচিত। যেমন দেখো এখানে দুইটা ছক্কা ছিল, একটা করে ছক্কার ফলাফল হয় আসে 6টা, একটা ছক্কা নিক্ষেপে 6টা করে ফলাফল আসতে পারে, দুইবার নিক্ষেপে 6 স্কয়ার, ওই যে ফলাফল আর উপরে কয়বার নিক্ষেপ করলা। এখানে ছিল দুইটা মুদ্রা, দুইটা মুদ্রার জন্য খেয়াল করো তো, দুইটা মুদ্রা ফলাফল আসতে পারে 2টা আর নিক্ষেপ করছে 2বার, ইনটু ছক্কা একটা ছক্কাতে ফলাফল কয়টা আসে 6টা। তো দেখো 2 স্কয়ার 4, এই হলো 6, তার মানে টোটাল আসবে 24টা। এটা তুমি আগে গেস করে ফেলতে পারো নমুনা বিন্দু টোটাল কয়টা পাবা। সিমিলারলি
এইটাতে তোমাকে যদি জিজ্ঞেস করি 3টা মুদ্রা নিক্ষেপে তুমি কয়টা ফলাফল পাবা, এটা 2 কিউব ইনটু আর একটা ছক্কা। তো এই দেখো 2 কিউব মানে কত বলো তো 8 আর হলো 6 লাখ 6 48টা। তোমরা ভাবতে পারো আমি 48টা নমুনা বিন্দু বের করতে দিচ্ছি, একটু প্র্যাকটিস করে দেখাও, আমার খালি একটু ভরসা আসবে যে না ওরা পারে। তো আজকের ক্লাসটা এতটুকুই, সম্ভাবনা তোমাদের আই হোপ A to Z শেখানো হয়ে গেছে, কোনো কোশ্চেন আটকানোর কথা না যদি সবগুলো পারো। আর যে সিকিউ এর আমি ডেসক্রিপশন বক্সে SW এর যে সিকিউ প্র্যাকটিস করার জন্য দিচ্ছি 8টা, ওইগুলা করে ফেলবা, ঠিক আছে? ইনশাআল্লাহ এখান থেকে 10 এ 10 শিওর। যেই কয়টা কঠিন পার্ট তোমরা দেখতে পাচ্ছ হয়তো বা, যেগুলো কঠিন না ওইগুলো একটু হাই লেভেলের পড়ালেখা আমি তোমাদের এখনই পরিচিত করায় রাখছি, কারণ যেন তোমাদের হুটহাট অঙ্ক আসলে তোমাদের কোনো সমস্যা না হয়। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবা। দেখা হবে নেক্সট ক্লাসে, সবাইকে আল্লাহ হাফেজ।